আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব হচ্ছে ম্যাথ 4 এর ফাইনাল টার্ম টপিক নিয়ে। তো ম্যাথ 4 এর ফাইনাল টার্মের আজকে হচ্ছে এটা প্রথম ভিডিও। তো আমি এখানে যারা এবার সামার করতেছে, সামার 24 সালে সামার সেমিস্টার করতেছে, তাদের জন্য তো তাদের তো পরীক্ষার প্যাটার্নটা চেঞ্জ হয়ে গেছে, এক্সামের প্যাটার্নটা তাদের হচ্ছে কুইজ। তো তাদের জন্য আমি বলে দিব কিভাবে জিনিসটা কন্টেন্ট কিভাবে ফলো আপ করতে হবে টপিকগুলা। আর তবে আমার মেইন ফোকাসিং পয়েন্টটা থাকবে হচ্ছে সবার কেন্দ্রিক, যাতে নেক্সট সেমিস্টারে যারা এই ম্যাথ ফোরটা করবে তাদের তো আর সিলেবাস চেঞ্জ হবে না, সরি সিলেবাস না, কোশ্চেন প্যাটার্ন তো আর চেঞ্জ হবে না। তাদের তো অ্যাজ ইউজুয়াল রেগুলার যেভাবে হয় ওভাবেই ফুল মানে 50 মার্কসের এক্সামটাই হবে, সরি 40 মার্কসের এক্সামই হবে। তো ওইভাবে করে আমি আমার আলোচনাটা করব বা টপিক লিস্টগুলো ওভাবে বলবো, এই জন্য ওভাবে সাজাইছি। সো আশা করি বুঝতে হবে, অসুবিধা হবে না কারোরই। তো আমি শুরু করি। প্রথমে এখানে আমরা দেখতে পারতেছি প্রথম টপিক, সেটা হচ্ছে ফাইনাল টার্মের প্রথমটি। আমি এটাকে তিনটা পার্টে ভাগ করছি। তো প্রথমে আমরা আমাদের মেবি ক্লাসে এগুলো আলোচনা করা হয়েছে, তাও দেখি। প্রথমে হচ্ছে আমাদের আইগেন ভেক্টর থাকবে, এটা। তারপর একটা হচ্ছে ক্যালি হ্যামিল্টন থিওরেম, তারপর হচ্ছে সিস্টেম অফ ওডি। এগুলো হচ্ছে এক একটা টপিকের নাম, আমরা হেডলাইন আর কি, যেগুলো আমরা নেক্সটে মানে ইন ডিটেলস আলোচনা করব। তো দেন লিনিয়ার ডিপেন্ডেন্সি, দেন লিনিয়ার কম্বিনেশন। সো আইগেন ভেক্টরের সাথে কিন্তু এই যে সিস্টেম অফ ওডিইটা, এটা অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন, যেটা ওডিই, যেটা এই ওডিই টার্মটা কিন্তু আমরা ম্যাথ থ্রিতেও অনেকবার শুনে আসছি। আমাদের যারা ম্যাথ থ্রি করে আসছি তারা আশা করি জানার কথা সিস্টেম অফ ওডিই সম্পর্কে। তো সিস্টেম অফ ওডিইর সাথে কানেকশন হচ্ছে আমার আইগেন ভেক্টরের। আর ক্যালি হ্যামিল্টন থিওরেম, লিনিয়ার ডিপেন্ডেন্সি আর লিনিয়ার কম্বিনেশন। এই যে এই তিনটা, এই যে পাঁচটা টপিক, এই পাঁচটা টপিক থেকে অ্যাজ ইউজুয়াল যে 40 মার্কসের ফাইনাল টার্ম এক্সাম হয় সেন্ট্রালি, ওখানে কিন্তু 12 মার্কস, 12 মার্কস থাকে। 12 মার্কস, 12 to 15 মার্কস থাকে। আমরা 12 মার্কস একটা হিসাব করছি, 12 মার্কস থাকে। তো দেন প্রতিটার কোনো কোনো ভ্যালু, যেমন আইগেন ভেক্টরের যে আইগেন ভেক্টর এবং লিনিয়ার ডিপেন্ডেন্ট, সরি সিস্টেম অফ ওডিই, যেটা এই দুইটা মিলে একসাথে 6 মার্কসের মতো কোশ্চেন থাকে। তারপর ক্যালি হ্যামিল্টন, বাকিগুলো 5 মার্কসের 5 মার্কসের মতো থাকে। তো দেন এটা হচ্ছে একটা পার্ট। তারপরে হচ্ছে পয়েন্ট ট্রান্সফরমেশন, গ্রেডিয়েন্ট, কার্ল, ডাইভারজেন্স, সলিনয়েডাল, কনজারভেটিভ, ডিরেকশনাল ডেরিভেটিভস, ল্যাপ্লাসিয়ান অপারেটর, ওয়ার্ক ডান। এগুলো হচ্ছে আরেকটা টাইপ। মানে হচ্ছে কেউ এখানে আমি পার্টগুলো করছি কেন, কারণ হচ্ছে এটা অনেকের মানে কি বলে বুঝতে এবং পরীক্ষার জন্য প্রিপারেশন নিতে সুবিধা হয়। এখন সাপোজ কেউ এই টাইপের মধ্যে, এই যে এই টাইপটার মধ্যে কেউ সবগুলা ভালো পারে, তাহলে আলহামদুলিল্লাহ সে এখান থেকে সব মোটামুটি ভালোই মার্কস পাবে। 12 মার্ক যেটা আসে, 12 মার্ক 15 মার্ক যেটাই আসে, সে এখান থেকে ভালোই এনশিওর করতে পারবে। এবং এই পার্টটা হচ্ছে অনেক ইজি, এই পার্ট এবং এই পার্ট মোটামুটি ইজি। দেন আবার অনেকে এই যে এই পার্টের মধ্যে অনেকে আবার কি করে, মানে পয়েন্ট ট্রান্সফরমেশন ভালো পারে, ভালো তেমন ভালো পারে না, কিন্তু গ্রেডিয়েন্ট পারে, কার্ল ডাইভারজেন্স পারে, কারণ এগুলো ইন্টারমিডিয়েটের টপিক। এরপরে সলিনয়েডাল কনজারভেটিভটাও পারে। কিন্তু অনেকের আবার এই যে ওয়ার্ক ডানের সমস্যা হয়, তাহলে সে ওয়ার্ক ডানটা চাইলেও স্কিপ করতে পারে। কারণ হচ্ছে এই পার্টগুলো থেকে প্রতিটা থেকে একদম পুরো সিঙ্গেলস, প্রতিটা থেকে আলাদা আলাদা ইন্ডিভিজুয়াল করে একটা একটা কোশ্চেন আমাদের মেইন এক্সামে থাকবে, আমরা পাবো মাস্ট। আচ্ছা, তারপরে আরেকটা, যেমন তারপরের টাইপ কি, তারপরের পার্ট হচ্ছে এটা পয়েন্ট ট্রান্সফরমেশন, গ্রেডিয়েন্ট, কার্ল ডাইভারজেন্স, সলিনয়েডাল। এখান থেকে আমাদের থাকবে হচ্ছে 16 মার্কস, 16 মার্কসের মতো আমাদের থাকতে পারে। ঠিক 15 to 16 মার্কস কীভাবে আসবে, মনে করেন আমাদের এটা কীভাবে মার্কস ডিস্ট্রিবিউশনটা হবে। সো কীভাবে আমি এটা একদম পুরো লাস্ট ক্লাসে একটা কোশ্চেন প্যাটার্ন আমি রেডি করে আমি দেখাই দিব, সমস্যা নেই। যেমন এখান থেকে মনে করেন 5 মার্কস আসলো, এখান থেকে 5 মার্কস আসলো, এটা থেকে 5 মার্কস আসলো। আবার কি করে জানেন, আবার হচ্ছে মনে করেন যে হচ্ছে গ্রেডিয়েন্ট, কার্ল ডাইভারজেন্স আমরা যখন পড়াবো তখন বুঝতে পারবেন। এখন আসলে বোঝানো সম্ভব না, কারণ হচ্ছে যেমন দেখেন গ্রেডিয়েন্ট, কার্ল ডাইভারজেন্স আর সলিনয়েডাল, এই দুইটা মিলেও কিন্তু 5 মার্কের কোশ্চেন করা সম্ভব। এরপর আবার পয়েন্ট ট্রান্সফরমেশনের সাথে আবার হচ্ছে ডিরেকশনাল ডেরিভেটিভসকে একসাথে মিলে 5 নম্বর কোশ্চেন করা সম্ভব। তাহলে এখানে এই দুইটা মিলে 5, আবার পয়েন্ট ট্রান্সফরমেশন এটা মিলে 5, আর ল্যাপ্লাসিয়ান অপারেটর মিলে কোনো সময় দিল না, ওয়ার্ক ডান থেকে একটা মাস থাকবে। তার মানে হচ্ছে এগুলো হচ্ছে 3 5 15 বা 16 মার্কসের একটা মানে আনুমানিক একটা কোশ্চেন প্যাটার্ন থাকতে পারে। এরপরে আর একটা হচ্ছে গাউস ডাইভারজেন্স এবং থিওরেম। এই দুইটা টাইপ থেকে মাস্ট কোশ্চেন থাকবে 100%। এখন এই দুইটা টাইপ থেকে কোশ্চেন থাকবে 100%, কিন্তু এখন এই দুইটা টাইপ অনেকের কাছে অনেক কঠিন লাগে।
অনেক আমি চেষ্টা করব বুঝাই সঠিকভাবে সহজভাবে বুঝাই দেওয়ার জন্য, কিন্তু অনেকের কাছে এই জিনিসটা কঠিন লাগে। তো মাস ডিস্ট্রিবিউশনটা বা তাহলে আমি আপনাদের বোঝার সুবিধার্থে আমি পার্ট বাই পার্ট করে দিছি, যে ম্যাথ 4-এর ফাইনাল টার্মের টপিকগুলো হজবরল না করে আপনারা এভাবে করে মানে একটা গোছানোভাবে যদি প্রিপারেশন নিতে পারেন তাহলে আমার মনে হয় ভালো। ফার্স্টে এই টপিকগুলো কমপ্লিট করলেন, দেন তারপরে এই টপিকগুলো কমপ্লিট করলেন, দেন তারপরে লাস্টে পার্ট 3-তে আপনারা হাত দিলেন। আচ্ছা, তাহলে আমাদের আজকে আলোচনার বিষয় হচ্ছে প্রথম পার্ট, যেটা আইগেন ভেক্টর, ক্যালি হ্যামিল্টন থিওরেম, সিস্টেম অফ ওডি, লিনিয়ার বেন্ড, মানে প্রথম পার্টগুলোকে নিয়ে 5টা টপিক নিয়ে আমাদের আজকে আলোচনার বিষয়। তো এখানে প্রথমেই আমি শুরু করি হচ্ছে আইগেন ভেক্টর দিব, বা আইগেন ভেক্টর দিয়ে প্রথমে শুরু করব। আর এখানে যাদের কুইজ আছে, যাদের মানে এবার সামার সেমিস্টার, সামার 24, সামার যারা 24-এ আসো, তাদের জন্য যারা নিচ্ছেন তাদের জন্য বলবো যে তারা আপনারা আপনাদের কুইজের কেমন জানি না, তবে আইগেন ভেক্টর, ক্যালিহ্যামিল্টন এগুলো মোটামুটি থাকেই। তো আইগেন ভেক্টর থেকে ভালো করে প্রিপারেশন নিলে আপনাদের আইগেন ভেক্টর থেকে কিন্তু কুইজের কোশ্চেন কিন্তু আপনাদের 10 মার্কসের কোশ্চেন থাকতে পারে। কুইজেই 10 মার্কস, কুইজেই আপনার আইগেন ভেক্টর থেকে 10 মার্কসের কোশ্চেন হতে পারে। তাহলে আপনি আইগেন ভেক্টরটা যদি ভালো করে বুঝতে পারেন তাহলে আপনার কিন্তু মানে 10 মার্কসের মানে অ্যান্সার করা ইজি হয়ে যাবে। দেন ক্যালি হ্যামিল্টন থেকে আপনাকে 5 মার্কস অথবা 10 মার্কস থাকতে পারে। ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন আসি, প্রথমে আমরা আলোচনা করব হচ্ছে আমাদের আইগেন ভেক্টর নিয়ে। ওকে, তো আইগেন ভেক্টর এবং আইগেন ভ্যালু। তো আমি এখানে প্রথমে কি লিখছি দেখেন, আমি এখানে লিখছি হচ্ছে আইগেন ভেক্টরটাকে প্রকাশ করা হয় কিন্তু ভি দ্বারা। আইগেন ভেক্টরকে প্রকাশ করা হয় যেহেতু ভেক্টর, এটাকে ভি দ্বারা প্রকাশ করা হয়। আর আইগেনের ভেক্টরের, যে কোনো ভেক্টরের একটা মান আছে, দিক আছে। ভেক্টরের কিন্তু ভেক্টরের কিন্তু দুইটা জিনিস, ভেক্টর আসে দুইটা জিনিস, একটা হচ্ছে একটা মান থাকবে, আর একটা মান থাকবে, আর একটা কি দিক থাকবে। মানে হচ্ছে ইংলিশে যদি বলি ম্যাগনিটিউড অ্যান্ড ডিরেকশন, ডিরেকশন থাকবে, আর একটা হচ্ছে ম্যাগনিটিউড থাকবে। ঠিক আছে? তাহলে এখন দেখেন, এই যে ভেক্টরকে প্রকাশ করা হয়, যে কোনো ভেক্টরকে প্রকাশ করার জন্য ভি সাইন যেটা আছে, আইগেন ভেক্টরের ক্ষেত্রেও সেম একই ভি সাইন। কিন্তু আইগেনের যে ভ্যালুটা, এই ভেক্টরের যে ভ্যালুটা আসবে এটাকে প্রকাশ করার জন্য একটা সিম্বল, স্পেশাল একটা সিম্বল ইউজ করে, যেটা হচ্ছে ল্যামডা। আইগেন ভ্যালুকে প্রকাশ করার মানে চিহ্ন হচ্ছে ল্যামডা। আমি এখানে চিহ্নটা দেখাই দিছি। দেন আসি, কোনো আলোচনা না করে আমরা ডাইরেক্ট একদম মানে মেইন অঙ্কতে চলে যাব, কারণ হচ্ছে আমাদের ম্যাথ করতে করতে আমরা মেইন বেসিকটা আলোচনা হয়ে যাবে। কারণ আমার বিগত ভিডিওগুলোতে আপনারা দেখে থাকবেন, যারা দেখছেন তারা জানেন যে আমি প্রথমে বেসিক আলোচনা করি, দেন তারপরে ম্যাথে শিফট করি। কিন্তু ফাইনাল টার্মের টপিকগুলো এমন না, ফাইনাল টার্মের টপিকগুলোতে আপনি বেসিক বোঝানোর চাইতে আপনি যদি মেইন ম্যাথগুলো থেকে শুরু করেন, কারণ হচ্ছে আমাদের টাইম লিমিটেশন আছে। কারণ টাইম লিমিটেশন কারণ ফাইনাল টার্মের ম্যাথগুলো প্রতিটা ম্যাথ একটু একটু লেন্দি টাইপ। তো আমি যদি এত এত বেসিক যদি আপনি মানে মাথার মধ্যে নেন তাহলে আপনি মেইন অঙ্কটা বুঝবেন না। তো আমি বলবো কি, আগে মানে মেইন অঙ্কর পাশাপাশি আমরা বেসিকটা আলোচনা করে ফেলবো। আচ্ছা, তো এখন আইগেন ভেক্টরের আমাদের যে এক্সারসাইজের সলিউশন যদি আমি দেখতে চাই, এক্সারসাইজ যদি দেখি, তাহলে এখানে দুই টাইপের এক্সারসাইজের ম্যাথ আছে। সেটা হচ্ছে এখানে প্রথমে কি বলছে, ফাইন্ড দ্য আইগেন ভ্যালুজ অ্যান্ড আইগেন ভেক্টরস অফ ফলোইং ম্যাট্রিসেস। সো এগুলা খুবই ছোট ছোট ম্যাথ, কারণ এগুলো আমি দেখাবো না, কারণ এগুলো আমরা যে নিচে যে বড় ম্যাথটা দেখাবো, বড় ম্যাথের মধ্যে এগুলো আমরা নির্ণয় মানে প্রসেস সব কিছু নির্ণয় করা হয়ে যাবে। তো এগুলার আমাদের এক্সট্রা করে দেখানোর প্রয়োজন বোধ আমি মানে মনে করতেছি না, কজ একটা অঙ্কের মধ্যেই আমরা এগুলা জেনে যাব। তো দেন আমাদের সেকেন্ড টাইপের ম্যাথ, আর এইগুলা সাধারণত আসে না আমাদের মেইন আইগেন ভেক্টর থেকে। ম্যাথ আসে এটা, যে এরকম টাইপের, যে এটা হচ্ছে একসাথে আইগেন ভেক্টর এবং একসাথে হচ্ছে কি এটাকে সিস্টেম অফ ওডিই যেটাকে বলা হয়, ওডিই সিস্টেম অফ ওডিই ম্যাথ একই সেম, দুইটা মিক্স আপ করে এভাবে দিছে। মানে সিস্টেম অফ ওডিই ম্যাথটাকে আমরা আসলে আইগেন ভেক্টরের মাধ্যমে প্রকাশ করে ওভাবে করে, ওই প্যাটার্নে করে। তো এখানে বলছে ফলোইং দ্য সিস্টেম অফ ডিফারেন্সিয়াল ইকুয়েশন, এই যে এখানে সিস্টেম অফ ডিফারেন্সিয়াল ইকুয়েশন মানে বুঝাই যাচ্ছে সিস্টেম অফ ওডিই ইউজিং কিসের মাধ্যমে, আইগেন ভ্যালু এবং আইগেন ভেক্টরের মাধ্যমে আমাকে মানে বের করতে হবে। তাহলে কোশ্চেন হচ্ছে এটা। এখন এখান থেকে আমি সেকেন্ড মেথডটা, মানে দুইয়ের যে বি নাম্বার ম্যাথটা এটা করব। তো এটা কোশ্চেন দেওয়া আছে এটা। তো এখান থেকে আমরা এখন সলিউশনের দিকে আগাই। আচ্ছা, তো সলিউশনে আমাকে যে কোশ্চেন ছিল, কোশ্চেনের মধ্যে এরকম কিছু ভ্যালু দেওয়া আছে। তো আমাদের সলিউশনে যেটা দেওয়া আছে, তো আমরা এটা যেগুলো দেওয়া আছে এগুলো লিখবো গিভেন দ্যাট দি। তো এক্স ইজ ইকুয়াল টু দেওয়া আছে x1 x2, এটা দেওয়াই আছে, না দিলে আমরা বুঝবো যে এটা একটা এটাকে একটা কলাম ম্যাট্রিক্স। ওকে, দেন তারপরে এক্স দেওয়া আছে এটা, আর এক্স বার, এক্স এর উপর একটা এই যে ডট, এই ডট মানে কি, ডট মানে হচ্ছে একটা বার।
এক্স এর উপর ডট মানে হচ্ছে এটা। ও আচ্ছা, এক্স এর উপর যেমন এক্স এর উপর যদি আমরা যদি একটা তীর চিহ্ন দেই তখনও কিন্তু এটা ভেক্টর বুঝাবে, অথবা এক্স এর উপর একটা বার দিলে এটাও ভেক্টর বুঝাবে, আবার এক্স এর উপর ডট দিলেও এটা কিন্তু একটা ভেক্টর বুঝায়। তো এক্স এর উপর ডট দিব, তো ডট দেওয়া মানে কি, দুইটার উপর ডট দেওয়া না, এই জন্য এটা লিখছি এক্স ডট মানে হচ্ছে কি এক্স ওয়ানের উপর ডট দেওয়া, এক্স টু এর উপর ডট দেওয়া। তো আশা করি বুঝা গেছে। তাহলে এখন এক্স অফ এক্স এর মান যদি জিরো হয় তাহলে এক্স অফ জিরো ইজ ইকুয়াল টু এক্স ওয়ান অফ জিরো এক্স টু অফ জিরো। আমরা প্রতিটা ম্যাথই সেম একইভাবে করবো, সেম ভাবে করবো প্রতিটা ম্যাথই সেম ভাবে। আচ্ছা আমি এখানে একটা কোশ্চেনটা একটু নিয়ে আসি, আশা করি এখন ক্লিয়ার বোঝা যাবে যে কোশ্চেনে কি দেওয়া আছে। কোশ্চেনে যে দেওয়া আছে এক্স ওয়ান অফ টি এটা দেওয়া আছে, এক্স টু অফ টি এটা দেওয়া আছে, এটা মানে কোশ্চেনে শুধুমাত্র এক্স ওয়ান অফ জিরো ভ্যালু দেওয়া আছে, এক্স টু অফ জিরো ভ্যালু এটা দেওয়া আছে, এতটুকু হচ্ছে আমার মেন কোশ্চেন। কিন্তু আমাকে ধরে নিতে হবে, আমি এটা প্রথমেই আমরা যখন সলিউশন স্টার্ট করবো তখন থেকে লিখে নিব এক্স ইজ ইকুয়াল টু কিউ ইজ ইকুয়াল টু একটা কলাম ম্যাট্রিক্স, সেটা হচ্ছে এক্স ওয়ান আর এক্স টু, এখানে হচ্ছে একটা কলাম দুইটা রো, এটা হচ্ছে কলাম ম্যাট্রিক্স। দেন তারপরে এক্স ওয়ানের উপর বার দিলে একটা ডট দিলে মানে হচ্ছে এটা দুইটার উপরে ডট ডট। আচ্ছা দেন তারপরে এক্স অফ জিরো, যেহেতু আমাকে কোশ্চেনে কি আছে দেখেন, কোশ্চেনে আমার কি এক্স ওয়ান অফ জিরো দেওয়া আছে, এক্স টু অফ জিরো দেওয়া আছে, তাহলে আমাকে ওরকম করে ওই প্যাটার্নটা লিখতে হবে। তাহলে এটা কিভাবে আসে, তাহলে এক্স অফ জিরো লিখলে তাহলে এক্স ওয়ান অফ জিরো আসে, এক্স টু অফ জিরো আসে, একই জিনিস সেম কথা। তাহলে এবার আসি, তাহলে এক্স ওয়ান অফ জিরোর ভ্যালু কিন্তু আমার কোশ্চেনে দেওয়া আছে, কত দেওয়া আছে ওয়ান, তাহলে এক্স অফ জিরো সমান সমান আমার কি লেখা যায়, ওয়ান আর টু লেখা যায় না। আশা করি এতটুকু পার্ট আমরা বুঝতে পারছি। দেন তারপরে এইখান থেকে দেন এতটুকু পার্ট লেখার পরে দেন আমাদের যে কোশ্চেন আছে, এই যে কোশ্চেনে দুইটা সমীকরণ দেওয়া আছে, এই দুইটা সমীকরণ থেকে আমরা কি কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স বের করতে পারি না। আমরা কিন্তু মিড টার্মে কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স বের করা শিখছি। কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স মানে হচ্ছে চলক, এখানে চলকের সহগগুলা নিয়ে যে ম্যাট্রিক্সটা গঠিত হয়। এখানে চলক কয়টা, চলক হচ্ছে এখানে দুইটা, একটা হচ্ছে এক্স ওয়ান আর একটা হচ্ছে এক্স টু, এখানে হচ্ছে দুইটা চলক, ঠিক আছে। তো এক্স ওয়ান বার এটাকে কিন্তু চলক বলা যাবে না, এক্স ওয়ান বারকে চলক বলা যাবে না, এটা হচ্ছে একটা সমীকরণ প্রকাশের মাধ্যম। কিন্তু মেইন চলক ডিল করতেছে কি দুইটা চলক, একটা হচ্ছে এক্স ওয়ান আর একটা হচ্ছে কি এক্স টু। আচ্ছা তাহলে এখন চলকের সহগগুলা নিয়ে যে ম্যাট্রিক্স গঠিত হয় ওইটাকে বলা হচ্ছে কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স। তাহলে এখানে আমরা যদি কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স নির্ণয় করি তাহলে কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্সকে আমরা প্রকাশ করলাম এ দ্বারা। তাহলে কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স এ ইজ ইকুয়াল টু -5, এই যে প্রথম সমীকরণের গুলো -5 এক্স ওয়ান, এই পাশে লিখবো হচ্ছে এক্স ওয়ান এর গুলা, এই পাশে হচ্ছে এক্স টু এর গুলা, তাহলে -5 এক্স টু এটা হচ্ছে ওয়ান। আর পরে সেকেন্ড সমীকরণের সেকেন্ড ইকুয়েশনের প্রথম এক্স ওয়ানের সহগ কত 4, আর পরেরটা সহগ কত এক্স টু এর সহগ হচ্ছে -2। তাহলে কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্সটা আমরা বের করে ফেলছি। দেন এখন আসে এই আইগেন ভ্যালু নির্ণয়ের ক্ষেত্রে, আইগেন ভেক্টর নির্ণয়ের ক্ষেত্রে কিছু স্টেপ ফলো করা লাগে। স্টেপটা কি, স্টেপটা হচ্ছে প্রথম হচ্ছে ডিটারমাইন আইগেন ভ্যালু। প্রথমে আমরা কি করব, প্রথমে ডিটারমাইন আইগেন ভ্যালু ডিটারমাইন করব, দেন তারপরে হচ্ছে আইগেন ভেক্টর ডিটারমাইন করব, দেন তারপরে জেনারেল সলিউশন। তাহলে আমাদের এখন ফার্স্ট স্টেপ অনুযায়ী আমাদেরকে আইগেন ভ্যালুটা ডিটারমাইন করতে হবে। এই যে প্রথমে যে লাইনটা লিখছি, প্রথমে আমরা যে লাইনটা লিখছি, এই যে প্রথমের এই অংশটুকু, প্রথমের এই যে অংশটুকু, এই অংশটুকু প্রতিটা ম্যাথের ক্ষেত্রে সেম থাকবে। কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্সটা হয়তো একটু ভিন্ন হবে, অথবা এই জিনিসগুলো একটু মান মানে কোশ্চেন ওয়াইজ যে মানগুলা দেওয়া থাকবে ওই ওয়াইজ ভ্যারি করবে, কিন্তু আসলে প্যাটার্নটা সেম থাকবে। দেন তাহলে আমাদের প্রথম স্টেপ কি, আইগেন ভ্যালু বের করা। তাহলে আমরা এখন আইগেন ভ্যালু বের করার জন্য আমরা লিখতেছি ফর আইগেন ভ্যালু, এটা কোলন দিবেন, কোলন দিয়ে এটা দিবেন, কারণ এই এতটুকু অংশ লেখাটা কেন, এটা হচ্ছে ফ্যাকাল্টি বুঝতে সুবিধা হবে। তাহলে ফর আইগেন ভ্যালু, তাহলে আইগেন ভ্যালু নির্ণয় করতেছি, তো আইগেন ভ্যালু নির্ণয়ের এটা হচ্ছে ফর্মুলা, আমাকে এটা মনে রাখতে হবে। আপনি যে লাল বর্ডারে যেগুলো আছে এগুলো একদম মুখস্থ টানা মুখস্থ করবেন অথবা লিখে রাখবেন, বিকজ এটা হচ্ছে আইগেন ভ্যালুর জন্য সূত্র হচ্ছে এটা, আইগেন ভ্যালুর জন্য সূত্র হচ্ছে এ মাইনাস গামা আই ইজ, এটা ডিটারমিনেন্ট চিহ্ন, ডিটারমিনেন্ট ইজ ইকুয়াল টু জিরো। যেহেতু ভ্যালু বের করার অর্থ কি, ভ্যালু মানে কি, ভ্যালু মানে হচ্ছে কোনো একটা ভেক্টরের ডিটারমিনেন্টটাকে তো আমরা বলি ভ্যালু। তাহলে ভ্যালুটা বের হয় কোনো একটা ভেক্টরকে ডিটারমিনেন্ট করলে, তাহলে এখানে ডিটারমিনেন্ট চিহ্ন দিছি, এটার মধ্যে এ মাইনাস গামা আই, এটা হচ্ছে আইগেন ভেক্টরের যে ফর্মুলা ওইটা, তাহলে ওইটাকে আমরা ইজ ইকুয়াল টু জিরো, এটা আমরা ফিক্স মুখস্থ। দেন তারপরে এখন এখানে জাস্ট খালি ডিটারমিনেন্ট থাকবে, ডিটারমিনেন্টের ভিতর মানগুলো বসাই দিব, আর কিছু না, দেখে দেখে মানগুলো বসান। তাহলে আপনারা স্টেপ বাই স্টেপ যদি আগান তাহলে এই জিনিসটা ক্লিয়ার। আইগেন ভেক্টর আইগেন ভ্যালু অনেকে অনেক বড় ম্যাথ মনে করে, কঠিন মনে করে, আসলে কঠিন না, স্টেপ বাই স্টেপ আগাইলে একদম সোজা। তাহলে এখন আইগেন ভ্যালু নির্ণয়ের জন্য সূত্র তো আমরা লিখে ফেলছি, সূত্র ওয়াইজ শুধু মানগুলো বসাই দিই। এখন যেমনি আছে ডিটারমিনেন্ট চিহ্ন ওইটা রাখলাম, রাখার পরে এখন এই ভেক্টরের মান কি আমি এখান থেকে পাইছি না, এটা বসাই দিছি মাইনাস। এখন আমরা এখানে এই যে ম্যাট্রিক্স চিহ্নটা আপনি এভাবেও দিতে পারেন, কোনো সমস্যা না, আমরা ফার্স্ট ব্র্যাকেটের মাধ্যমে দিছি, কোনো সমস্যা নেই। তাহলে দেন মাইনাস গামা গামা
এরপরে হচ্ছে আই আই এখানে 1001 কেন লিখলাম এখানে এখানে আমরা আই আই মানে কি আই মানে হচ্ছে আইডেন্টিটি ম্যাট্রিক্স তাই না আইডেন্টিটি ম্যাট্রিক্স তো অনেক অনেক ডাইমেনশনের হয় এখানে কোন ডাইমেনশন হবে এটা ডিপেন্ড করবে এই ম্যাট্রিক্সটা প্রথম ম্যাট্রিক্সটা আপনার কোন ডাইমেনশনের মধ্যে আছে কেননা আপনার এখানে দেখবেন হচ্ছে মাঝখানে কি মাইনাস চিহ্ন তার মানে কোনো ম্যাট্রিক্সের মাঝখানে আমি যদি যোগ বিয়োগ করতে যাই তাহলে আমার কিন্তু ডাইমেনশন সেম হওয়া লাগবে এটা কিন্তু আমাদের ম্যাট্রিক্সের যোগ বিয়োগের শর্তই হচ্ছে এটা এখন ডাইমেনশন সেম মানে কি যদি এটা 2/2 ম্যাট্রিক্স হয় মানে দুইটা কলাম দুইটা রো হয় তাহলে ওইটা 2/2ই হইতে হবে সবগুলো ম্যাট্রিক্স তাহলে এদের মধ্যে যোগ বা বিয়োগ সম্ভব তাহলে 3/3 এর ক্ষেত্রেও সেম কিন্তু 2/3 আবার 3/2 এটার মধ্যে কিন্তু যোগ বিয়োগ সম্ভব না পসিবল একদমই না তাহলে এখানে এই জন্যই দেখেন এখানে এই প্রথম ম্যাট্রিক্সটা যে ম্যাট্রিক্সটা এই ম্যাট্রিক্স এটা কিন্তু 2/2 ম্যাট্রিক্স এটা কিন্তু একটা 2/2 ম্যাট্রিক্স এই জন্য মাইনাস গামা এই জন্য আইডেন্টিক্যাল ম্যাট্রিক্সটা 2/2 ফরম্যাটের হবে 2/2 ডাইমেনশনের তাহলে এই জন্য 1001 এটা হচ্ছে 2/2 ডাইমেনশনের আইডেন্টিক্যাল ম্যাট্রিক্স দেন লেখার পরে দেন তারপরে আমরা কি করছি তারপরে আমরা হচ্ছে এখানের মধ্যে যে যোগ বিয়োগটা ওইটা সম্পন্ন করছি কিভাবে করছি -5 মাইনাস এটার মধ্যে মানে ডিটারমিনেন্ট করছি -10 এটা আশা করি আপনারা জানেন মাইনাস মাইনাস প্লাস 5 দুগুণ 10 আর -4 তাহলে এখানে হচ্ছে -4 এই যে 10 4 আমরা এগুলা সাজাই লিখছি আপনারা সাজাই করতে পারেন এখানে মাইনাস এটার মধ্যে একসাথে করে গামাটাকে জাস্ট গুণ করে দিছি এই লাইনটা আশা করি আমি আর ব্যাখ্যা করার দরকার নেই এই লাইন আমরা সবাই পারবো দেন তারপরে এখানে কাটাকাটি করছি এটাও পারবো দেন এখান থেকে আমরা কমন নিচ্ছি মানে মিডল টার্ম করছি এখানে সোজা কথা হচ্ছে আমরা মিডল টার্ম করছি মিডল টার্ম করে আমাদের ফাইনাল এতটুকু সমীকরণ আসছে এখন এখান থেকে আমি লিখতে পারি হয় গামা ইজ ইকুয়াল টু কত একটা লিখতে পারি -1 আবার লিখতে পারি গামা 2 গামায় দুইটা ভ্যালু আসছে একটা হচ্ছে গামা 1 আর একটা হচ্ছে গামা 2 তার মানে এই যে গামা মানে কি গামা হচ্ছে কিন্তু আইগেন ভ্যালু গামা হচ্ছে আইগেন ভ্যালুর একটা সাংকেতিক চিহ্ন তার মানে এখানে গামা 1 গামা 2 দুইটা ভ্যালু আসছে মানে কি তাহলে দুইটা আইগেন ভ্যালু আসছে তাহলে আমার আইগেন ভ্যালু নির্ণয় করা শেষ আইগেন ভ্যালু কিন্তু আমার নির্ণয় করা শেষ তাহলে আমি যদি স্টেপের দিকে আগাই তাহলে আমার স্টেপ কি বলছিল দেখেন আমার স্টেপ বলছিল হচ্ছে ডিটারমাইন আইগেন ভ্যালু বের করা শেষ দেন তারপরে আমার সেকেন্ড স্টেপ কি করতে হবে এই ম্যাথের জন্য সেকেন্ড স্টেপ হচ্ছে আমাকে ডিটারমাইন আইগেন ভেক্টরটা ডিটারমাইন করতে হবে ওকে ফাইন তাহলে আইগেন ভেক্টরটা আমি যদি ডিটারমাইন করতে যাই তাহলে আমাকে আইগেন যে ভ্যালুগুলো পাইছি ওইগুলোর পার্সপেক্টিভে আলাদা আলাদা আমাকে আইগেন ভেক্টরটা ডিটারমাইন করতে হবে তাহলে এখন আমাদের নেক্সট প্রসিডিউর হচ্ছে আইগেন ভেক্টরটা বের করা আচ্ছা এখন দেখেন আইগেন ভেক্টর আমাদের নেক্সট প্রসিডিউর হচ্ছে আইগেন ভেক্টরটা বের করা তো এখন যদি আমরা আইগেন ভেক্টর বের করতে চাই আইগেন ভেক্টর বের করার জন্য এখন আসেন আমরা তো আইগেন ভ্যালু পাইছি দুইটা আইগেন ভ্যালু পাইছি একটা হচ্ছে গামা 1 পাইছি আর একটা হচ্ছে গামা 2 পাইছি একটা -1 -6 পাইছি দুইটা আইগেন ভ্যালু ওকে এখন ফর আইগেন ভেক্টর দিয়ে হেডিং দিয়ে দেন আমরা এই যে আইগেন ভেক্টরের জন্য কিন্তু একটা সূত্র আছে সেটা হচ্ছে a গামা i ইনটু v এই যে দেখেন এই যে ভিতরে লিখছেন a গামা i এটার সাথে জাস্ট একটা ভেক্টর চিহ্ন v গুণ করে দিবেন ইজ ইকুয়াল টু 0 শেষ এটা হচ্ছে আমার আইগেন ভেক্টরের জন্য এটাই ফর্মুলা এটাই মনে রাখবেন আইগেন ভ্যালুর জন্য ফর্মুলা কোনটা আইগেন ভ্যালুর জন্য ফর্মুলা এটা আইগেন ভেক্টরের জন্য ফর্মুলা হচ্ছে এটা এখন এই ওয়াই জাস্ট খালি মানগুলো বসাই দিব আর কিছু না আচ্ছা এখানে আমি একটা সাইড নোটে লিখছি সাইড নোটে কি লিখছি আমি একটু দেখি সাইড নোটে আমরা লিখছি হচ্ছে এই যে দেখেন এখানে এই যে অনেক ফ্যাকাল্টি বা অনেকে লেখায় যে হচ্ছে হয় আর গামা ইজ ইকুয়াল টু গামা 1 গামা 2 মানে এটা একটা ফর্মুলা লিখছেন যেখানে এটার মধ্যে গামা 1 কি গামাটা কি বোঝায় আর ভিটা কি বোঝায় একটা পরিচয় দিচ্ছেন কিন্তু পরীক্ষার হলে আপনার এত টাইম থাকবে না এগুলো আজাইরা টাইম লস দরকার নাই কেননা আপনি এটা লিখছেন যে এবং পরবর্তী ধাপ যা আগায় যাচ্ছেন টিচার বুঝে নিবে কোনটার কি পরিচয় ঠিক আছে তা এইটা আমি মনে করি না এটা পুরা একটা লেখা আজাইরাটাই দরকার নাই তবে যাদের মন চাবে তারা লিখতে পারেন এখানে সেমিকোলন দিয়ে লিখতে পারেন যে হয় আর গামা ইজ ইকুয়াল টু গামা 1 গামা 2 ভি ইজ ইকুয়াল টু ভেক্টর যেহেতু ভেক্টর তাহলে এখানে ভেক্টরের মধ্যে প্রকাশ করে দিবেন একটা কলাম ম্যাট্রিক্স ওকে তাহলে আসি তাহলে এখানে এখন তাহলে এই যে সূত্র এই ফর্মুলা ওয়াইজ এখন জাস্ট মানগুলা বসাই দিব তাহলে দেখেন a গামা i তাহলে এখানে এই ম্যাট্রিক্সটা বসাইছি ওকে a গামা i এই যে a গামা i এটা সমান সমান যেটা আসছে এই যে এটা a গামা i যে এটা আসবে এটা আমরা একসাথে ডাইরেক্ট লিখছি এই যে এটা কিন্তু কিছুক্ষণ আগে আইগেন ভ্যালুতে আপনি করে ফেলছেন তার মানে এটা আপনার সুবিধা আছে যে আইগেন ভ্যালুতে আপনি যদি করে থাকেন আপনি কিন্তু বসাই দিতে পারেন তাহলে দেখেন a গামা i কে আমরা ডাইরেক্ট লিখছি এখানে আমরা ডাইরেক্ট লিখতে পারতাম আপনাদের জন্য লিখি না এই যে ডাইরেক্ট লিখছি কিভাবে দেখেন একসাথে বিয়োগ করে এক যোগ বিয়োগ একসাথে করে ডাইরেক্ট একটা ম্যাট্রিক্স দিতে হবে ওই ম্যাট্রিক্সটা লিখছি সেটা কি -5 গামা আর এটা হচ্ছে 1 যেমন এই যে দেখেন -5 গামা দেন পরেরটা হচ্ছে কি রো মানে কলাম 1 এ লিখছি এটা রো 1 কলাম 1 রো 1 এ লিখছি -5 গামা দেন আবার কি সেকেন্ড কলাম
ফার্স্ট রো, সেকেন্ড কলাম ফার্স্ট রো, হ্যাঁ সেকেন্ড কলাম ফার্স্ট রো। তাহলে দেখেন এখানে 1 মাইনাস 0 কত 1, ঠিক আছে। আবার সেম ভাবে দেখেন 4 মাইনাস গামা ইন্টু 0 মানে কি 0, তাহলে 4 মাইনাস 0 মানে হচ্ছে 4। আবার মাইনাস 2 প্লাস মাইনাসে মাইনাস গামা, তাহলে এখানে আবার মাইনাস 2 মাইনাস গামা লিখছি, তাহলে এটা একটা ম্যাট্রিক্স, ঠিক আছে ক্লিয়ার। তাহলে 2/2 ম্যাট্রিক্সের মধ্যে আপনি যদি যোগ বিয়োগ করেন তো আলটিমেটলি ফাইনালি কিন্তু আপনি একটা 2/2 ম্যাট্রিক্সই পাবেন, আপনি ফাইনালি একটা 2/2 ম্যাট্রিক্সই পাবেন। এখানেও কিন্তু আমরা একটা ফাইনালি একটা 2/2 ম্যাট্রিক্সই পাইছি। দেন তারপরে ভি যেহেতু একটা ম্যাট্রিক্স, তাহলে V1 V2 লেখছেন, দেখছেন এখানে ওই যে হয়ার দিয়ে লেখার দরকার নেই, কারণ আপনি তো V1 V2 লিখেই দিচ্ছেন। আচ্ছা, তাহলে ইজ ইকুয়াল টু, এখানে জিরোকে জিরো লিখতে পারবো না, কারণ হচ্ছে যেহেতু আমি সমান চিহ্নের আমি বাম পাশ, সমান চিহ্নের বাম পাশটা আমি একটা ম্যাট্রিক্স আকারে লিখে ফেলছি, তাহলে আমি সমান চিহ্নের ডান পাশটা কেন আমি ম্যাট্রিক্স আকারে লিখবো না, আমাকে ম্যাট্রিক্স আকারে লিখতে হবে, তাহলে আমি ম্যাট্রিক্স আকারে লিখবো, কারণ এটা জিরো ম্যাট্রিক্সকে আমি যদি ডিটারমিনেন্ট ফাইনালি করে এটা আলটিমেটলি জিরোই আসে, এটা কিন্তু সেম কথা, আমি জাস্ট সাজানোর সুবিধার্থে 0 0 আকারে লিখছি। আচ্ছা, দেন তারপরে আসি, তারপরে এখানে দেখেন এই দুইটার মধ্যে এখন কি এই দুইটা, এইটা আর এটার মধ্যে আমরা গুণ করছি, তাহলে এটার মধ্যে গুণ সম্পর্ক, তাহলে কিভাবে কি দেখেন -5 এটা দিয়ে আমরা যখন এটাই গুণ করছি V1 প্লাস V2, 1 ইন্টু ভি এটা, তাহলে V2। ওকে, তাহলে এই গুণটা আপনারা নর্মাল গুণ, এখানেও সেম ভাবে 4V1 প্লাস এটা ইন্টু V2। ওকে, এই নর্মাল গুণটা আমরা সবাই জানি, মাল্টিপ্লিকেশনটা। দেন এখন দেখি, এখন যে সহগ সমীকৃত যেরকম করে না ওরকম আর কি, যেমন হচ্ছে এই যে দেখেন দুইটা কিন্তু সেম, এটাও 2/2 ম্যাট্রিক্স, আবার এই পাশেও ডান পক্ষ 2/2 ম্যাট্রিক্স, তাহলে বাম পক্ষ ডান পক্ষ কিন্তু ম্যাট্রিক্সের দিক থেকে সমান, তার মানে ভিতরের এলিমেন্টগুলোও কিন্তু সমান হবে, তার মানে ভিতরের এলিমেন্টগুলো মানে কি, এই যে এটা একটা এলিমেন্ট, এটা ইজ ইকুয়াল টু 0 প্রথম এলিমেন্ট, আবার এইটা একটা এলিমেন্ট, এটা আবার 0, তাহলে এখানে দেখি যে এটা ইজ ইকুয়াল টু 0, এটা ইজ ইকুয়াল টু 0, তাহলে আমরা এখানে দুইটা ইকুয়েশন আমরা দাঁড় করাইতে পারছি। দেন তারপরে এখান থেকে এখন দেখেন এরপরে কি আইগেন ভ্যালু দুইটা পাইছি না, এখন দেখেন এখানে আননোন ভ্যারিয়েবল কি, এখানে আননোন ভ্যারিয়েবল কিন্তু আমার একটা হচ্ছে গামা আর একটা হচ্ছে V1 V2 আননোন, দুইটাই কিন্তু আমার আননোন, কিন্তু আমার যেহেতু এখন আমি একটা ভ্যালু পাইছি, একটা ভ্যালু আমার জানা, সেটা কি, সেটা হচ্ছে আমার গামার ভ্যালুগুলো জানা, গামা 1 এর ভ্যালুও জানি, গামা 2 এর ভ্যালু জানি, তাহলে গামা 1 এর জন্য প্রথমে নির্ণয় করবো, দেন আবার গামা 2 এর জন্য, তাহলে গামা 1 এর জন্য যদি আমি নেই গামা 1, ফর গামা 1 ইজ ইকুয়াল টু -1 এর জন্য আমার প্রথম সমীকরণটা, এটা একটা সমীকরণ, আবার এটা আলাদা সমীকরণ, তাহলে প্রথম সমীকরণটা কত আসবে দেখেন তো, -4V1 প্লাস V2, আর আপনারা বুঝার সুবিধার্থে এখানে একটা 1 নম্বর সমীকরণ দিতে পারেন, অথবা এখানে 2 নম্বর সমীকরণ দিতে পারেন, নামকরণ দিতে পারেন, নামকরণে কোনো সমস্যা নেই। আচ্ছা, এটা বুঝার জন্য ফর গামা 1 এর জন্য দেখেন এই সমীকরণ সমান সমান, এখানে যদি গামা ইজ ইকুয়াল টু -1 বসান, তাহলে অ্যান্সার আসবে এটা -4V1 প্লাস V2 ইজ ইকুয়াল টু 0। আবার গামার ভ্যালু যদি -1 এর জন্য, এই যে সেকেন্ড সমীকরণ, সেকেন্ড ইকুয়েশনের ভ্যালু, এটাকে সলভ করলে আসবে এটা। আবার সেম ভাবে এখন দেখেন এই এতটুকুর পরে, এখন এরপরে এখানে আবার দুইটা সমীকরণ পাইছি আমরা, এই দুইটা সমীকরণের মধ্যে আননোন ভ্যারিয়েবল কোনটা, এই দুইটা সমীকরণের মধ্যে হচ্ছে আননোন ভ্যারিয়েবল হচ্ছে এই যে V1 যেটা আছে V2, এখন আননোন ভ্যারিয়েবল না, এই দুইটা সমীকরণের মধ্যে আমরা ফ্রি ভ্যারিয়েবল দেবো। আমরা কিন্তু মিড টার্মের যখন আলোচনা করছিলাম, মিড টার্মের টপিকে প্রথমে আমরা কিন্তু পড়ছিলাম যে লাস্টে যে ভ্যারিয়েবলটা থাকবে ওইটাকে আমরা ফ্রি ভ্যারিয়েবল ধরে নিব, মানে ওটা যে কোনো মান ধরে আপনি মানে করতে পারেন, এটা হচ্ছে ফ্রি ভ্যারিয়েবল। তাহলে হচ্ছে এখানে লাস্টের ভ্যারিয়েবল, এখানে এই সমীকরণের লাস্ট ভ্যারিয়েবল কোনটা V2, আবার এখানে এই সেকেন্ড সমীকরণের লাস্ট ভ্যারিয়েবল কোনটা V2, তাহলে V2 হচ্ছে উভয় সমীকরণের ফ্রি ভ্যারিয়েবল কি V2, তাহলে V2 কে ফ্রি ভ্যারিয়েবল ধরলে তাহলে লেট V2 ইজ ইকুয়াল টু যে কোনো একটা মান, এখানে আমি A ধরে নিছি, আপনি ধরে নিতে পারেন X Y Z, যেহেতু XY নিয়েন না আপনি, যে কোনো অ্যালফাবেটিক অর্ডার অথবা যে কোনো মান আপনি নিতে পারেন, কোনো সমস্যা নেই, আমরা A নিলাম, আপনি B নিয়ে কাজ করতে পারেন, C নিয়ে কাজ করতে পারেন, D নিয়ে কাজ, যে কোনো অ্যালফাবেটিক অর্ডার আপনি যে কোনো কিছু ধরতে পারেন, কারণ ফ্রি ভ্যারিয়েবল, কোনো সমস্যা নেই। আচ্ছা, এরপরে হচ্ছে দেখেন এরপরে কি ফ্রি ভ্যারিয়েবল, দেন তারপরে কি করছে, এখন V2 যদি হয় A, তাহলে V2 এর ভ্যালুটা আমি সমীকরণ একে এখানে বসাবো, দেন একটা V1 এর ভ্যালু পাবো, আবার এখানে বসাবো, এখান থেকে একটা V1 এর ভ্যালু পাবো। এখন দেখেন সেম, কিন্তু দুইটার মানে এখানে যদি বসাই তাহলে দুইটার ভ্যালু কিন্তু আলটিমেটলি সেমই আসবে, তাহলে যে কোনো একটাতে বসালেই এনাফ, আর লাগবে না। তার মানে এখন দেখেন তাহলে V1 এর ভ্যালু, তাহলে V2 এর ভ্যালু যদি যে কোনো একটাতে বসাই, তাহলে V1 সমান সমান উভয় পক্ষে কিন্তু A/4, উভয় বাড়ি A/4 পাবো। তাহলে এখানে তাহলে এখন V গামা 1 মানে আমার আইগেন ভ্যালু প্রথমটার জন্য যে ভেক্টরটা পাবো ওইটা কি, ওইটার V1 এর ভ্যালু কত A/4, আর V2 এর ভ্যালু কত ধরে নিছি A। শেষ, ক্লিয়ার। এখন সেম ভাবে আমরা কি করব, আইগেন ভ্যালু আমরা তো শুধু 1 এর জন্য বের করছি, আইগেন ভ্যালু -6 এর জন্য তো বের করি নাই, সেম ভাবে আমি আইগেন ভ্যালু -6 এর জন্য বের করব, সেম প্রসিডিউর, আমি এখানে ডট ডট নিলাম আর করাইলাম না। তো সেম ভাবে আইগেন ভ্যালু V গামা 2 এর জন্য আমরা একটা ভেক্টর পাবো, সেটা কত, ভেক্টরটা হচ্ছে -b পাবো V1 এর ভ্যালু, V গামা 1 যেটা পাবো V1 এর ভ্যালু পাবো -2b,
আর ভি টু এর ভ্যালু পাবো বি, কারণ আমি তখন ভি টু সমান সমান বি ধরে নিব। সেম ভ্যারিয়েবল তো ধরা যাবে না, প্রথমে ভি ওয়ানের জন্য ভি টু ভ্যারিয়েবল এ ধরছি, আর পরটা ভি টু ইকুয়াল টু যখন ভি ধরে নিব তাহলে ভি টুর ভ্যালু ভি আর ভি ওয়ানের ভ্যালু হচ্ছে মাইনাস ভি। এটা আশা করি এতটুকু পার্ট আমরা বুঝতে পারছি। তাহলে দেখেন আমাদের কিন্তু আইগেন ভেক্টরটা নির্ণয় শেষ। আইগেন ভেক্টরটা নির্ণয় আমাদের ক্লিয়ার। আইগেন ভেক্টর মানে ভেক্টর আমরা আইগেন ভ্যালু দিয়ে এই যে ভেক্টরটা ভি ভেক্টরটা যেটা বের করছে এটা কিন্তু আইগেন ভেক্টর না। তাহলে আইগেন ভ্যালুর আলাদা আলাদা যে ভ্যালুগুলো আসবে ওগুলো দিয়ে আমরা কিন্তু আইগেন ভেক্টর আলাদা আলাদা বের করতে পারছি। এখন তারপরে আমাদের স্টেপ ওয়াইজ আগাই। স্টেপ ওয়াইজে আমাদের 3 নম্বর স্টেপ কি বলছে, জেনারেল সলিউশন। আমাদের তারপরে 3 নম্বর স্টেপ বলছে জেনারেল সলিউশন বের করতে। এখন আমরা জেনারেল সলিউশন নিয়ে আলোচনা করব 3 নম্বর স্টেপ। এখন আমরা তো আইগেন ভ্যালু বের করছি, আইগেন ভেক্টরও বের করছি, তাই না? এরপরের পার্ট, এই ম্যাথটা হচ্ছে পুরোটাই একটা বড় ম্যাথ। এটা 3টা পার্ট, আমি আলাদা আলাদা করে আপনাদের জন্য 3টা পার্টে ভাগ করে দেখাচ্ছি। একটা হচ্ছে প্রথমে এই ম্যাথটা প্রথম শুরু করব ওই দিয়ে, দেন তারপরে আমরা আইগেন ভ্যালু বের করব, দেন তারপরে আমরা আইগেন ভেক্টর বের করব, দেন তারপরে পার্টে আমরা জেনারেল সলিউশন বের করব। এখন জেনারেল সলিউশন বের করার জন্য জেনারেল সলিউশনের ফর্মুলা হচ্ছে এটা, এই যে এটা কি এক্স অফ টি ইজ ইকুয়াল টু সি ইন্টু সিভি ই টু দি পাওয়ার ল্যামডা টি। এভাবে মুখস্থ রাখলে হবে, মনে রাখলে হবে এক্স অফ টি ইজ ইকুয়াল টু সিভি ই টু দি পাওয়ার ল্যামডা টি। এখন দেখেন এটা যদি আপনি মনে রাখেন তাহলে এক্স অফ টি এর মতো থাকুক। এখন সি, যেহেতু সি হচ্ছে কি, সি হচ্ছে একটা কনস্ট্যান্ট, সি হচ্ছে কনস্ট্যান্ট, তাহলে সি আমাদের এটা পরিবর্তনশীল, এটা মানের সাথে মান মানে নাম্বার টু নাম্বার ভ্যারি করে, এটা হচ্ছে কনস্ট্যান্ট, যে কোনো মান হইতে পারে। তো আমরা সাপোজ ধরে নিই সি ওয়ান, তারপরে ভিটাও কিন্তু পরিবর্তনশীল, তাহলে এখানে ভি ওয়ান, তাহলে এখানে প্রথমে যদি ওয়ানগুলো নিয়ে প্রথম ফার্স্ট মানগুলো নিয়ে যদি করি তাহলে সি ওয়ান ভি ওয়ান ই, যেহেতু ই হচ্ছে এক্সপোনেনশিয়াল, এটা হচ্ছে একদম পুরা ইউনিভার্সাল ট্রুথ, এর জন্য এটা ই টু দি পাওয়ার গামার ভ্যালু আবার চেঞ্জ, গামার ভ্যালু কিন্তু চেঞ্জ হতে পারে, এই জন্য গামা ওয়ান টি প্লাস এখানে সি টু, তারপরে প্লাস সি টু ভি টু ই টু দি পাওয়ার গামা টু টি। এটা কতটুকু পর্যন্ত যাব আমার দেখতে হবে। আমি আইগেন ভ্যালু কয়টা পাইছি, আমি আইগেন ভ্যালু পাইছি 2টা। আইগেন ভ্যালু যদি আমি 3টা পাইতাম তাহলে আমাকে এখানে প্লাস আবার সি থ্রি ভি থ্রি ই টু দি পাওয়ার গামা থ্রি টি এটা হইতো। বা আমি যদি আইগেন ভ্যালু একটা পাইতাম তাহলে আমার কিন্তু এই যে 2 এটা লেখা লাগতো না। আশা করি জিনিসটা ক্লিয়ার বুঝতে পারছেন। তাহলে এখন এই লাইনটা, সেকেন্ড লাইনটা লেখার পরে এই লাইনে ক্লিয়ার, দেন তারপরে কি করব, এক্স অফ টি সমান সমান এক্স ওয়ান অফ টি এবং এক্স টু অফ টি, যে এটা যে হয় এটা কিন্তু আমরা প্রথম দিকে কিন্তু আমরা আলোচনা করছি একদম ফার্স্টে যদি আমি যাই, একদম ফার্স্টে কিন্তু আমি এই জন্য লিখে রাখছি যে এক্স, এই যে এক্স অফ, এই যে এক্স যেটা থাকে এক্স ইজ ইকুয়াল টু এক্স ওয়ান এক্স টু। এখন এটা এক্স অফ জিরো হইতে পারে, এক্স অফ টু হইতে পারে, অথবা এক্স অফ টি আমরা ধরলাম। তাহলে এটা নিলে কিন্তু আলটিমেটলি দুইটার উপরেই কিন্তু এক্স টিটা মানে দুইটাকেই কিন্তু সিদ্ধ করে। তাহলে এক্স ওয়ান অফ টি এক্স টু অফ টি, এই জিনিসটাই কিন্তু এখানে আমরা জাস্ট এখানে লিখছি, আর কিছু না। এখানে দেখেন এক্স অফ টি, এক্স ওয়ান অফ টি আর এক্স টু অফ টি। ওকে, দেন তারপরে আমরা ডান সাইড রাইট সাইড লিখবো। রাইট সাইড সি ওয়ানের মতো থাকবে, কিন্তু ভি ওয়ানের ভ্যালু কিন্তু আমরা পাইছি না। ভি ওয়ানের ভ্যালু ভি গামা ওয়ান, যেমন যেটা এটা ভি ওয়ান, এটা কিন্তু ভি ওয়ান না, ভি ওয়ান মানে হচ্ছে এটা কিন্তু ভি গামা ওয়ান, ঠিক আছে? এখানে একটা জিনিস একটু মিস্টেক হয়েছে, আপনারা এখানে গামা দিয়ে দিয়েন, ঠিক আছে? এটা হচ্ছে মেন আইগেন ভেক্টর, তো গামা দিয়ে দিয়েন। তাহলে ভি গামা ওয়ানের ভ্যালু কি পেয়েছি আমরা? ভি গামা ওয়ানের ভ্যালু কিন্তু আমরা পাইছি হচ্ছে আমাদের এই যে একটু আগে সরে যে ভি গামা ওয়ানের ভ্যালু কি পেয়েছি দেখি। ভি গামা ওয়ানের ভ্যালু পাইছি হচ্ছে এ বাই ফোর আর এ পাইছি। এই যে দেখি যে ভি গামা ওয়ান এ বাই ফোর আর এ, যে ম্যাট্রিক্সটা পাইছি ওই ম্যাট্রিক্সটা এখানে সরাসরি বসাই দিব। ভি গামা টু মাইনাস বি পেয়েছি, এটাও এখানে সরাসরি বসাই দিব। এই যে এখানে সরাসরি বসাই দিছি, এই যে সি ওয়ান ইন্টু এ বাই ফোর বাই এ, ভি গামা ওয়ান বসাই দিছি। দেন তারপরে কি হবে বলেন তো, ই টু দি পাওয়ার মাইনাস, এখন গামা ওয়ানের ভ্যালু কত, মাইনাস ওয়ান, এই জন্য মাইনাস ওয়ান ইন্টু টি কত, মাইনাস টি ই টু দি পাওয়ার মাইনাস টি, প্লাস সি টু এর ভ্যালুটা এখানে বসাই দিই। সি টু তো কোনো ভ্যালু পাইনি, সি টু এর মতো কনস্ট্যান্ট থাকবে। ভি টু এর যে ভ্যালুটা, ভি গামা টু আর কি, ভি গামা টু এর ভ্যালুটা আমরা পাইছি কি মাইনাস বি ই টু দি পাওয়ার মাইনাস গামা টু এর ভ্যালু কত, মাইনাস সিক্সটি। তাহলে এটা একটা কিন্তু আমরা সমীকরণ দাঁড় করাই ফেলছি, এটাকে আমরা 1 নম্বর সমীকরণ নামিয়ে দিলাম। যদি আমরা আগে সমীকরণ নাম দিয়ে থাকি তাহলে ওইটাকে ওই ওয়াইজ আমরা ওই ক্রমিক নাম্বার অনুসারে আমরা নামকরণ দিব, কোনো সমস্যা নেই। আচ্ছা, তাহলে এতটুকু জিনিসটা ক্লিয়ার, এই পার্ট পর্যন্ত আশা করি সবার ক্লিয়ার। দেন তারপরে আমরা আসি কিভাবে কি করব। এখন অনেকের প্রশ্ন আসতে পারে যে আমরা হুট করে টি কোথা থেকে আনলাম। এখানে টি কিন্তু আকাশ থেকে আনি নাই। টি আনছি কেন, টি আনছি আমার কোশ্চেনের মধ্যে, আমরা দেন কোশ্চেনের দিকে একটু খেয়াল রাখবো। কোশ্চেনে কিন্তু আমাকে এক্স ওয়ানের ভিতরে যে ভ্যালুটা নিতে বলছে, যে ভ্যারিয়েবলটা, এটা কিন্তু টি দিছে। এখন এটা যদি জেড দিত তাহলে কিন্তু আমাকে জেড লেখা লাগতো, আমি এখন এক্স ওয়ান অফ জেড নিয়ে করতাম। ওরা যদি আমাকে এটা যদি জি দিত তাহলে আমাকে এক্স ওয়ান অফ এটাকে জি নিতে হইতো, ঠিক আছে? এখানে আর কিছু না, এখানে টিটা কোশ্চেনের সাথে থেকে আনছে। ওকে,
এখন এক্স আমার তো কোশ্চেনে যে ভ্যালুটা, আমার কোশ্চেনে ভ্যালু কি দেওয়া আছে, x1 এর ভ্যালু দেওয়া আছে, x2 এর ভ্যালু দেওয়া আছে। তার মানে কি আমি যদি এখানে t এর মান যদি 0 বসাই, তাহলে কিন্তু আমি x1 এর 0, x1 অফ 0 আসবে, আবার x2 অফ 0 হয়ে যাবে। তাহলে আলটিমেটলি কিন্তু আমি ভ্যালুগুলো বসাতে পারতেছি, ভ্যালুগুলো বসায় ম্যাট্রিক্স দাঁড় করাতে পারতেছি, যাতে সিম্পলিফিকেশন করা। তাহলে আমি এখানে ফর t ইজ ইকুয়াল টু 0, t ইজ ইকুয়াল টু 0 এর জন্য আমরা t ইজ ইকুয়াল টু 0 এর জন্য x1 অফ 0, x2 অফ 0 0। তাহলে এখানে আমি ওইটা লিখলাম না, কারণ লাইন যত ছোট করা যায় ততই বেটার, কারণ এখানে এটা হচ্ছে বিশাল একটা বড় ম্যাথ। তো এখানে হচ্ছে x1 অফ 0 ভ্যালু আমরা কোশ্চেনে পাইছি 1 আর 2, এটা প্রথম দিকেই করছি, এই জন্য এখানে জাস্ট ডাইরেক্ট লিখে ফেলছি। দেন c1 a/4 e টু দি পাওয়ার মাইনাস টি, আর c2 মাইনাস বি বাই, এটা এটা কিভাবে আসলো মাইনাস টি, আর 60 কোথায় গেল, গায়েব হয়ে গেল নাকি? এটা গায়েব হয় নাই, কেননা এখানে টি এর ভ্যালু 0 বসছে। তাহলে ই টু দি পাওয়ার মাইনাস 0 মানে কি, ই টু দি পাওয়ার 0, তাহলে ই টু দি পাওয়ার 0 এর ভ্যালু কত 1, আবার ই টু দি পাওয়ার 6 ইনটু 0 মানে কি ই টু দি পাওয়ার 0, তাহলে ই টু দি 0 ভ্যালু কত 1, তাহলে এই জন্য এখানে এটা 1 হয়ে গেছে, এই জন্য এটা ভ্যানিশ হয়ে গেছে। তাহলে দেন তারপরে এইখান থেকে এইটার মধ্যে গুণ করছি, আর কিছু না, c1টাকে জাস্ট এই দুইটার মধ্যে গুণ করে দেন যোগ বিয়োগ করে দিছি। আমি এটা একসাথে ডাইরেক্ট করছি, কজ ডাইরেক্ট করতে হবে, কারণ এক লাইনে আপনি বারবার লিখে এটা কুলাইতে পারবেন না এই ম্যাথ, আপনাকে অনেক লাইন একটু মাঝে মাঝে স্কিপ করতে হবে, একটু ডাইরেক্ট মুখে মুখে ম্যাথ কিছু ক্যালকুলেশন করতে হবে। এখানে জাস্ট আমি ওইটাই করছি, c1 a/4 সেই সাথে আমি কি করছি, আবার এখানে একসাথে যোগ করে ফেলছি c2 মাইনাস বি, এই যে মাইনাস c2 প্লাস মাইনাস মাইনাস c2b, আবার সেম ভাবে c1a আবার প্লাস c2b, এটা। আচ্ছা, দেন এটাকে আমি ডাইরেক্ট ক্যালকুলেশন করছি, ক্যালকুলেশন করার পরে এরপরের ধাপ কি দেখেন, এরপরের ধাপ কি করছি, এই যে এখানেও সেম রাইট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইড, যেহেতু আমাদের এখানে রাইট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইড এখন দেখেন সেম সেম, কিভাবে সেম সেম, এখানে এখানে দেখেন এখানে একটা একটা কলাম দুইটা রো, তার মানে কত 1 × 2 ডাইমেনশন সেম। এখানেও কিন্তু দেখেন এই যে এটা কিন্তু একটা কলামের মধ্যে পড়ছে, তাহলে এইটা মিলে একটা, তাহলে পুরোটা একটা কলাম, আর এটা একটা রো, দুইটা রো, তাহলে এখানেও কিন্তু 1 × 2, যেহেতু ডাইমেনশন সেম, ডাইমেনশন যদি সেম হয় বাম পক্ষ ডান পক্ষ, তাহলে আমরা এলিমেন্টগুলো সেম লিখতে পারি। এখানে আমরা সেম কাজ করছি, এই যে c1/a এটা সমান সমান 1 লিখতে পারি, আবার c1/a এটা সমান সমান 2 লিখতে পারি। আমি জাস্ট এই কাজটাই করছি, এই কাজটা করে দেন এখান থেকে আমরা সলভ করে, আমরা যে অপনয়ন অথবা প্রতিস্থাপন পদ্ধতিতে আমি সলভ করে c1 সমান সমান আমি 12/5 পাইছি, আর c2 সমান সমান -2/5 পাইছি। এই যে ক্যালকুলেশনটা, এই ক্যালকুলেশনটা এই যে এখানে যোগ বিয়োগের যে ক্যালকুলেশন করে যে c1 আর c2 ভ্যালু পাবেন, যেটা তো আপনাকে হাতেই করতে হবে, এই ক্যালকুলেশনটা আপনি এখানে দেখানোর দরকার না, আপনি চাইলে এটা রাফেও করতে পারেন, আর আপনি যদি এটা দেখায়ও দেন কোনো সমস্যা নেই, আপনাকে মার্ক কাটবে না। ঠিক আছে, তাহলে আমি এটা দেখাই না, আমি এটা করে নিছি। আচ্ছা, এটা আমি রাফে করে নিছি। আচ্ছা, দেন আমি তাহলে এখান থেকে c1 সমান সমান আমরা পাইছি সলিউশন করে 12/5 পাইছি, আর c2 সমান সমান -2/5 পাইছি। এখন যে c1 আর c2 এর যে আননোন দুইটা ভ্যালু পাইছি না, এই দুইটা ভ্যালু এই যে এক নম্বর সমীকরণ, একটা সমীকরণ নাম দিছি না, এই যে এই সমীকরণের মধ্যে সুন্দর মতো বসাই দিব, আর কিছু করব না। এই যে জাস্ট আমি শুধু এক নম্বর সমীকরণের মধ্যে ভ্যালুগুলো বসাই দিছি, x1 x2 এটার মতো আছে, শুধুমাত্র এখানে c1 আর c2 এর ভ্যালুগুলো বসছে, v1 v2 যেটা বসছে ওইটাই সমীকরণটা লিখে দেন x1 এটা দেন এটা এইখানে ক্যালকুলেশন করে দেন এখন কি করছি, এর পরের পার্টে এই যে এখানে e⁻−t এগুলো সবগুলো একসাথে, এই তিনটা সবগুলো একসাথে গুণ করে একসাথে লিখছি। তাহলে এখানে লেখেন, এখানে গুণ করলে দেখেন 3/5 e⁻−t আর 2/5 এটা আসবে, এখানে জাস্ট গুণ করছি, মাঝখানে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেছে, এখানে আর কিছু না, প্লাসটা ওইভাবে আসছে। তো দেন তারপরে এই দুইটার ম্যাট্রিক্স আসছে, এই দুইটা ম্যাট্রিক্সের মধ্যে আবার কি আমরা যোগ করছি, এই দুইটা ম্যাট্রিক্সের মধ্যে আমরা কিন্তু যোগ করতে পারবো, কারণ এখানে ডাইমেনশন সেম, এখানে ডাইমেনশন কত 1 কলাম দুইটা রো, 1 কলাম দুইটা রো, 1 × 2 ডাইমেনশন। ঠিক আছে, এখানেও সেম 1 × 2 ডাইমেনশন, তাহলে 1 কলাম দুইটা রো। এখানে জাস্ট এখন যোগ করছি, প্রথমে গুণ করছি, তারপর এখানে যোগ করে এতটুকুতে আপনি অ্যান্সার লিখে দিতে পারেন, এতটুকু আপনারা রেখে দিলে আপনাকে মার্ক দিবে। তাও আপনি যদি একটু চান সেটাকে এখানে একটু ডেকোরেশন যদি করতে চান, তাহলে x1 যেহেতু এখানে ডাইমেনশন সেম, দেখেন এখানে কি একটা কলাম দুইটা রো, এখানেও একটা কলাম দুইটা রো, এখানেও একটা কলাম দুইটা, তাহলে বাম পক্ষ ডান পক্ষের ডাইমেনশন যেহেতু সেম, তার মানে এলিমেন্টগুলো সেম হবে। তাহলে এই জাস্ট এখানে দেয়ার ফর x1 এটা, x2 এটা, এটাই অ্যান্সার শেষ। এখন এখানে অনেকে অ্যান্সার শিটের সাথে মিলাইলে অনেকে বলবেন যে এখানে কি করছে, এখানে আমার এটা আসছে না, আর অ্যান্সার শিটটা একটু সলিউশনের মধ্যে কি করছে দেখেন, সলিউশনের মধ্যে কি করছে x1 লিখছে, আর 3/5 করছে, আর এই যে একসাথে লিখছে। এটা কিভাবে একসাথে হইলো, একসাথে আপনিও করতে পারবেন, আপনি এখানে এরা একসাথে কেমনে করছে, এটা কমন নিয়ে নিছে, কিভাবে কি কমন নিছে, ওরা কি করছে কমন নিচ্ছে, কি কমন নিছে, সরি একটু ডিস্টার্ব করছে এটা আচ্ছা আসতেছে না কেন,
এই যে এখানে আমি যদি এই দুইটা থেকে আমি যদি e⁻⁻5t কমন নেই, তাই না? এখন দেখে আমি আমি এটাকে সলভ করে আমি দেখাচ্ছি। এখান থেকে আমি যদি e⁻−5t কমন নেই, e⁻−t যদি কমন নেই, কমন নিলে আমাকে এখান থেকে মানে কি 3/5, 3/5 দুইটা থেকে আমি কমন নিব। তাহলে 3/5 e⁻−t এটা যদি দুপক্ষ থেকে কমন নেই, তাহলে প্রথমে আসবে কি তো 1, দেন পরে আসবে দেখবেন 4 এটা, দেন তারপরে আবার কি করছে এখানে প্লাস 2/5 যদি এখান থেকে দুইটা থেকে কমন নেই, তো 2/5 e⁻−6t এটা যদি উভয়পক্ষ থেকে কমন নেই, তাহলে এখানে উপর আসবে 1, দেন পরের ম্যাট্রিক্সটা কত, পরের ম্যাট্রিক্সটাতে আসবে কত, পরের ম্যাট্রিক্সটা আসবে দেখবেন প্রথমে আসবে 1, তারপরে আসবে -1। জাস্ট এটাই, আর কিচ্ছু না। এভাবেও লেখলে অ্যান্সার লেখা যায়, অথবা আপনি যদি এভাবে লিখে দেন এটাও অ্যান্সার পসিবল, দুইটাই অ্যান্সার গ্রহণযোগ্য। তো আমি মনে করি কি এত কমন টমনে ঝামেলা যাওয়ার দরকার নাই, এতটুকু করেন, এটাই আপনাকে টিচার নাম্বার দিবে। তো আইগেন ফ্যাক্টরের ভ্যালুগুলোর ম্যাথগুলো আশা করি বুঝা গেছে। তো আচ্ছা, আইগেন ভেক্টর মোটামুটি আমাদের তাহলে ক্লিয়ার। আইগেন ভেক্টরে তাহলে আমি যদি একটু একটু ওয়ান শর্টে যদি আমি যদি রিভিউ করি, তাহলে আইগেন ভেক্টরে আইগেন ভ্যালু যে প্রথম যে ম্যাথগুলো, এগুলো হচ্ছে সিস্টেম অফ ডিফারেনশিয়াল ইকুয়েশন টাইপের যে ম্যাথগুলো আসবে, ওগুলোকে আমাকে প্রথমে যে কোশ্চেন দেওয়া থাকবে ওইখান থেকে আমাকে এই যে প্রথম এই জিনিসগুলো আমরা লিখে ফেলবো, কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স পর্যন্ত নির্ণয় করবো। নির্ণয় করার পরে দেন আমি চলে যাব, ফলো করবো হচ্ছে আমার স্টেপ। আমার স্টেপ কি? স্টেপ হচ্ছে আমার ডিটারমাইন আইগেন ভ্যালু। প্রথমে আইগেন ভ্যালু নির্ণয় করবো, যেন আইগেন ভ্যালু আমি সূত্র জানি, সূত্র বসাই, শুধুমাত্র আমি স্টেপ বাই স্টেপ শুধু মানগুলো বসাই দিব, আমরা অটোমেটিক্যালি আইগেন ভ্যালু পেয়ে যাব। এখন যে কয়টা আইগেন ভ্যালু পাইছি ওইটার এগেনস্টে ওইটা ধরে আমরা ডিটারমাইন আইগেন ভেক্টর, ওগুলো নিয়ে আমি ওগুলোর জন্য প্রত্যেকটার জন্য আলাদা আলাদা করে আইগেন ভেক্টর আমি নির্ণয় করব। এখন আইগেন ভেক্টরের ফর্মুলা ধরে ধরে আমি শুধু জাস্ট মানগুলো বসাই দিব, দেন আমার আইগেন ভেক্টর বের করা, দুইটা আইগেন ভ্যালুর জন্য আমার দুইটা আইগেন ভেক্টর বের করা শেষ। দেন তারপরে কি করব, তারপরে হচ্ছে জেনারেল সলিউশন। জেনারেল সলিউশনে আমরা থার্ড স্টেপ হচ্ছে জেনারেল সলিউশন। জেনারেল সলিউশন ফর্মুলা জানি, ফর্মুলাতে জাস্ট খালি বসাই দিব, বসাই দিয়ে জাস্ট খালি ফর্মুলা ধরে ধরে আগাই দিব, আর কিছু না। তাহলে ফাইনালি আমাদের এটা হচ্ছে আমার সলভ হয়ে গেছে, সিস্টেম অফ ডিফারেনশিয়াল ইকুয়েশন আমরা সলভ করে ফেলছি। তাহলে আমি বি নাম্বারটা করে দিয়েছি, এ আর সি নাম্বারটা সেম মেথড, সেম কিছু আপনারা করতে পারবেন, আর কিছু না। এরপর এখন আসি আলোচনা হচ্ছে ক্যালি হ্যামিল্টন থিওরেম। এখন আলোচনা আমরা করবো হচ্ছে আমরা ক্যালি হ্যামিল্টন থিওরেম। তো ক্যালি হ্যামিল্টন থিওরেমকে আমরা মানে সংক্ষেপে বলে সিএস থিওরেম বলে। ক্যালি হ্যামিল্টন থিওরেমকে সংক্ষেপে বলে সিএস থিওরেম, ঠিক আছে? সিএস থিওরেম এটা দুইটা টাইপ কোশ্চেন আছে। একটা হচ্ছে প্রথম আসে হচ্ছে দুইটা টাইপ কোশ্চেন। তাহলে প্রথম কোশ্চেনটা হচ্ছে ভেরিফাই দ্য ক্যালি হ্যামিল্টন থিওরেম ফর, একটা গিভেন ম্যাট্রিক্স দেওয়া থাকবে, ওইটার জন্য একটা ভেরিফাই করতে বলবে। অথবা আরেকটা টাইপ কোশ্চেন আসতে পারে, সেটা হচ্ছে ইউজিং ক্যালি হ্যামিল্টন থিওরেম টু ফাইন্ড এ ইনভার্স। ইনভার্স ম্যাট্রিক্স বের করো, কিসের? একটা গিভেন ম্যাট্রিক্স থাকবে, এটার গিভেন একটা স্কয়ার ম্যাট্রিক্স থাকবে। অবশ্যই ক্যালি হ্যামিল্টন আমরা স্কয়ার ম্যাট্রিক্সের উপরেই নির্ণয় করবো। কেন স্কয়ার ম্যাট্রিক্স কাকে বলে? স্কয়ার ম্যাট্রিক্স হচ্ছে আমার ডাইমেনশন সেম টু সেম হইতে হবে। যেমন 3/3 এটা একটা মানে রো তিনটা, কলামও তিনটা, এটা হচ্ছে একটা কলাম স্কয়ার ম্যাট্রিক্স। আবার 2 2 কিন্তু 1 আর 2 একটা রো, একটা কলাম একটা, কিন্তু রো দুইটা, তাহলে ওইটা কিন্তু আমার স্কয়ার ম্যাট্রিক্স হবে না। তাহলে স্কয়ার ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমার শুধুমাত্র ক্যালি হ্যামিল্টন থিওরেম আমার অ্যাপ্লিকেবল। আচ্ছা, দেন তারপরে আসি, তাহলে এখানে দুইটা টাইপ কোশ্চেন হবে। এখন আমরা এক্সারসাইজের ম্যাথ দিয়ে শুরু করি। তাহলে আমরা প্রথম টাইপের কোন ম্যাথে শুরু করব? তাহলে আমরা হচ্ছে দেখেন স্টেট দ্য ক্যালেন্ডার। এর মধ্যে দুই নাম্বার টাইপটা খুবই ইম্পর্টেন্ট, ওইটাই বেশি আছে, প্রথম টাইপটা তেমন আসে না। তো দুই নাম্বার টাইপের এখানে দেখেন কোশ্চেন কি বলছে, স্টেট দ্য ক্যালি হ্যামিল্টন থিওরেম, হেন্স দ্য ফাইন্ড দ্য ইনভার্স অফ ফলোইং ম্যাট্রিসেস ইউজিং। দেখেন ইউজিং কথাটা বলছে মানে কি, আমাকে ক্যালি হ্যামিল্টন থিওরেম ইউজ করে আমাকে মান বের করতে হবে, ওইটাই। জাস্ট আমি এখানে বি নাম্বারটা দেখাচ্ছি, পাঁচটা আছে, পাঁচটার মধ্যে যে কোনো একটা দেখাচ্ছি, আমি এই জন্য বি নাম্বারটা দেখাচ্ছি। একটা দেখাইলেই হবে আশা করি, বাকিগুলো সব সেম টু সেম। তাহলে দেখি এক্সারসাইজ বি, এখানে সলিউশন। তাহলে এখানে প্রথমে যেভাবে লিখছে ওভাবেই লেখেন। এখানে আপনি কিছু কিছু লাইন, এই যে এই লাইনগুলো আপনি না লিখলেও চলে, তাও লেখাটা ভালো, লেখাটা ভালো। ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন এগুলো তো লিখতেই হবে মাস্ট। তাহলে এখন দেখেন আমি প্রথমে কি লিখবো, ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন অফ দ্য ম্যাট্রিক্স এ ইজ। ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন মানে হচ্ছে এটা আপনার ক্যালি হ্যামিল্টন থিওরেমের ক্যারেক্টারিস্টিক, ক্যালি হ্যামিল্টন থিওরেমের ইকুয়েশন, ওটা আমরা ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন মানে বৈশিষ্ট্য। ইকুয়েশনটা কি? ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন অফ দ্য ম্যাট্রিক্স এ। এই ম্যাট্রিক্সের একটা ইকুয়েশন, কোশ্চেন দেওয়া আছে যে একটা ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্স কিন্তু কোশ্চেনে আমাদের দেওয়াই আছে, তো ওইটা নিয়ে আমাদের আর চিন্তা করতে হবে না, এই ম্যাট্রিক্সটা আমাদের কোশ্চেনে দেওয়াই আছে। তো এটা দেওয়া আছে। তো ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন অফ দ্য ম্যাট্রিক্স এ ইজ, এই যে এই ফর্মুলাটা আপনার মনে রাখবেন,
এটা এখন এই ফর্মুলাটা ম্যাট্রিক্সের কি, এটা কিসের ফর্মুলা বলেন তো? আইগেন ভেক্টরের ফর্মুলা না? এখন জাস্ট এইটাই সেম টু সেম। এখন এইটা ধরে ধরে এটা যদি মনে রাখেন, তার মানে আমাকে যখন ক্যালি হ্যামিল্টন থিওরেম সলভ করতে যাবেন তখন কিন্তু এই যে আইগেন ভেক্টরের যে ভ্যালুটা আছে এটা সমান সমান 0 ধরে আইগেন ভ্যালু দিয়ে আমাকে কিন্তু ম্যাথটা করতে হবে। তাহলে এখানে জাস্ট এখন শুধু মানগুলো বসাই দিছে। এখন এ ভ্যালু, এ ম্যাট্রিক্সটার মান কি কোশ্চেনে দেওয়া আছে, জাস্ট খালি বসাই দিছি মাইনাস, এখন গামা ইন্টু আই। এখন দেখেন গামার সাথে আই আইডেন্টিক্যাল ম্যাট্রিক্স মানে কি, এখানে কি 3/3 ম্যাট্রিক্স হবে। এখানে কিন্তু এখন 2/2 ম্যাট্রিক্স, কারণ এখানে প্রথম ম্যাট্রিক্সটা এই ম্যাট্রিক্সটা কত ডাইমেনশন কত 3/3, এই জন্য আইডেন্টিক্যাল ম্যাট্রিক্সও কিন্তু 1 0 এটা হবে 1 0 0 0 1 0 আবার 0 0 1। এই যে এটার সাথে আমরা কি যত গামা গুণ দিব তাহলে ওয়ানগুলোর সাথে কি গামা গুণ হয়ে যাবে না? এখন জাস্ট একসাথে লিখছি গামা ইন্টু 0 0, এখানে 0। তো এটা আশা করি বুঝা গেছে, এই লাইনটা আশা করি সবার ক্লিয়ার। দেন পরবর্তীতে কি করছি, এগুলোর মধ্যে যোগ বিয়োগ, এটার মধ্যে কি বিয়োগ, এই দুইটা ম্যাট্রিক্সের মধ্যে বিয়োগ বিয়োগ করছি। তাহলে এই দুইটা ম্যাট্রিক্সের মধ্যে বিয়োগ ইজিলি করা যাবে, কারণ 1 মাইনাস গামা এটা লিখবো প্রথম কলামে, তারপর সেকেন্ড কলামে কত 2 মাইনাস 0 মানে কত 2, আবার 2 মাইনাস 0 মানে কত 2। সেম ভাবে আবার থার্ড রো সেকেন্ড রোতে আবার একই কথা, ফার্স্ট রো লিখছি এবং সেকেন্ড রো কমপ্লিট করবো। সেকেন্ড রো হচ্ছে 3 মাইনাস 0 3 1 মাইনাস গামা। তাহলে এটা আশা করি ক্লিয়ার বুঝতে পারছেন, এভাবে হয়েছে। দেন তারপরে এটার মধ্যে কি ডিটারমিনেন্ট করছি, এটার মধ্যে ডিটারমিনেন্ট করাটা আপনারা জানেন, এটাকে ধরে এই দুইটাকে এভাবে করব, আবার দেন আবার মাইনাস এইটা এই সেকেন্ড কলামকে ধরে এটা বাদ যাবে, সরি এইটা বাদ হবে, দেন এই দুটো এখানে জাস্ট ওই জিনিসটাই নর্মাল যে ডিটারমিনেন্টটা আমরা ইন্টারমিডিয়েট লেভেলে শিখে আসছি, এখানে জাস্ট ওইটাই করে দেন আলটিমেটলি এতটুকুর পরে দেন এখানে গুণ টুন করে সিম্পলিফিকেশন করে দেখবেন এতটুকু আসছে। এতটুকু, এই যে এতটুকু করার পরে দেন এখানে দেখেন 1 মাইনাস এ তার গামা হোল কিউব, মানে কি এখানে এ মাইনাস বি হোল কিউবের সূত্র ফলাইছে আর কিছু না। এখানে যে সূত্র এ মাইনাস বি হোল কিউবের সূত্র কি, এ কিউব মাইনাস 3 এ স্কোয়ার বি। এখন এ স্কোয়ার স্কোয়ার মানে প্রথমে কি 1 স্কোয়ার, এই জন্য 1, তাহলে 3 স্কোয়ার বি প্লাস 3 বি স্কোয়ার মাইনাস বি কিউব। জাস্ট এখানে এ মাইনাস বি হোল কিউবের সূত্র ফলাইছে আর কিছু না। এ মাইনাস বি হোল কিউবের সূত্র আমরা জানি, এটা কি এ কিউব মাইনাস 3 এ স্কোয়ার বি প্লাস 3 বি স্কোয়ার, হ্যাঁ মাইনাস কত এ 3 এ বি স্কোয়ার মাইনাস বি কিউব। এখানে জাস্ট ওই জিনিসটাই ওই সূত্রটাই বসাই যেন বাকিগুলো তো যোগ গুণ গুণ করবো নর্মাল যোগ বিয়োগ করে, দেন ফাইনালি একটা এই সমীকরণটা আমরা দাঁড় করাতে পারছি। এই যে একটা সমীকরণ দাঁড় করে মাইনাসটা কমন নিচ্ছি, মাইনাস কমন নিয়ে একটা সুন্দর একটা ফিগার দাঁড় করে আমরা দাঁড় করাতে পারছি। দেন দাঁড় করানোর পরে তারপরের স্টেপটা কি, সমীকরণ দাঁড় করানোর পরে স্টেপটা এই যে সমীকরণটা বের করার পরে দেন আমরা চলে যাব হচ্ছে এখানে যে অ্যাকর্ডিং টু ক্যালি হ্যামিল্টন থিওরেম ইকুয়েশন 1 বিকামস, যে ইকুয়েশন 1 প্রথমে এই যে ইকুয়েশন 1 যেটা নামকরণ দিছি না কিছুক্ষণ আগে, যে ইকুয়েশনটা পাইছি ওটাতে একটা নাম দিচ্ছি, ওইটা ইকুয়েশন 1 বিকামস অ্যাকর্ডিং টু ক্যালি, এই কথাটা লিখবে অ্যাকর্ডিং টু ক্যালি হ্যামিল্টন থিওরেম। ক্যালি হ্যামিল্টন থিওরেম কি বলে, ক্যালি হ্যামিল্টন থিওরেম বলে যে যে স্কয়ার ম্যাট্রিক্সটা আছে এটা পুরোটা কি, এই যে যে আন্তরিকভাবে দুঃখিত আজকে আমার যে বোর্ডে যে মানে ওয়ান নোটে আমি লিখি এটা একটু অনেক হ্যাং করতেছে। সো হয়তো একটু মাঝে দিয়ে ভিডিওর মাঝখানে মাঝখানে অনেকক্ষণ পজ দেওয়া লাগতেছে আমাকে। তো এখানে আমি কি করছি দেখেন তো, এই ক্যালি হ্যামিল্টন থিওরেম ইকুয়েশন 1 বিকামস হয় যেটা স্কোয়ার ম্যাট্রিক্স যেটা নির্ণয় করছি, তাই না? আমরা স্কোয়ার ম্যাট্রিক্স যেটা নির্ণয় করছি, এই যে এটা এই যে যে ইকুয়েশন পাইছি, মানে স্কোয়ার ম্যাট্রিক্সটা আমার যে স্কোয়ার ম্যাট্রিক্স কোশ্চেনে দেওয়া থাকবে ওই ম্যাট্রিক্সটা আমার যে ইকুয়েশনটাকে ওই ইকুয়েশনটাকে কি সিদ্ধ করে, জাস্ট এটাই আর কিছু না, মানে স্যাটিসফাই করে। স্যাটিসফাইড স্কোয়ার ম্যাট্রিক্স স্যাটিসফাইড আমার যে ক্যারেক্টারিস্টিক ম্যাট্রিক্স, ঠিক আছে? এইটা এইটা এই যে এটা কিন্তু আমার ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন আর হচ্ছে আমার স্কোয়ার ম্যাট্রিক্স, তাহলে স্কোয়ার ম্যাট্রিক্সটা আমার স্যাটিসফাই করতেছে ক্যারেক্টারিস্টিক ইকুয়েশনকে। তার মানে হচ্ছে মানে এর সোজা বাংলায় কথা বলতে গেলে ক্যালি হ্যামিল্টন থিওরেমের মেইন থিওরেমটা হচ্ছে কি, আমার যে এই ইকুয়েশনটা পাবো ওইখানে ল্যামডার জায়গায় আমার স্কোয়ার ম্যাট্রিক্সটা খালি রিপ্লেস করে দিতে হবে, তার মানে আমার স্যাটিসফাই হয়ে গেছে আর কিছু না। তাহলে আমরা জাস্ট এখানে ওইটাই করব, এখানে জাস্ট এই যে দেখেন এখানে ল্যামডার জায়গায় জাস্ট শুধু আমরা যেহেতু স্কোয়ার ম্যাট্রিক্সটাকে আমরা এ দ্বারা প্রকাশ করছি এই জন্য আমরা এ লিখছি আর কিছু না। এই যে এখানে আমরা কি করছি, এখানে আমরা জাস্ট ল্যামডার জায়গায় আমরা এ কিউব দিছি মাইনাস 3, এখানে ল্যামডা স্কোয়ার ছিল ওইটাকে আমরা লিখছি এ স্কোয়ার মাইনাস 5a প্লাস আই, এখানে ছিল কি 1 ছিল 1। এখন এখানে যেহেতু একটা ম্যাট্রিক্সের মাধ্যমে লিখতেছি তার মানে এখানে তো ফাঁকা রাখা যাবে না, তাহলে কি করতে হয়, এখানে ফাঁকা না রাখলে কি করা যায় সেটা হচ্ছে আইডেন্টিক্যাল ম্যাট্রিক্স এনে দিব আর কিছু না। তাহলে এখানে যে কোনো এখানে একটা 1 একটা কনস্ট্যান্টের সাথে একটা আইডেন্টিক্যাল আই লাগাই দিব, আইডেন্টিক্যাল ম্যাট্রিক্স হয়ে যাবে। যেহেতু এখানে সবগুলো একটা ম্যাট্রিক্সের মাধ্যমে এক একটা পদ আলাদা আলাদা ম্যাট্রিক্স হচ্ছে, তার মানে এটাও কিন্তু একটা ম্যাট্রিক্স হইতে হবে। এই জন্য এখানে 1 ইন্টু আই লিখছি ইজ ইকুয়াল টু 0।
দেন তারপরে কি করছি, দেন এই লাইনটা দাঁড় করানোর পরে দেন তারপরে এখন আমাদেরকে ইনভার্স, এটা কোশ্চেনটা কি, কোশ্চেনটা হচ্ছে এ ইনভার্স ম্যাট্রিক্স বের করতে বলছে। আলটিমেটলি আমরা ইনভার্স ম্যাট্রিক্স বের করবো, সেটা কি ক্যালি-হ্যামিল্টন থিওরেম ইউজ করে। তাহলে যখন আমাকে এই ইনভার্স ম্যাট্রিক্স বের করতে হবে, তাহলে স্কয়ার ম্যাট্রিক্স ছিল এ, আমাকে বের করতে হবে এ ইনভার্স। তাহলে এ ইনভার্স বের করতে হলে কি করতে হবে, আমরা সূত্র জানি, আইডেন্টিক্যাল ম্যাট্রিক্সকে আমি যদি এ দ্বারা ভাগ দিই তখনই আমরা এই ইনভার্স পাবো। তাহলে এখন দেখেন এখানে এই আইডেন্টিক্যাল ম্যাট্রিক্সকে আমি যদি এ দ্বারা ভাগ দিই তাহলে আমি এই ইনভার্স পাবো। তাহলে এখানে কি এটার নিচে এ আনতে হবে, তাহলে এটার নিচে শুধুমাত্র তো এটার নিচেই আনা যাবে না, সবগুলোর নিচে, তার মানে পুরোটাকে দুইটা, এই যে রাইট হ্যান্ড সাইড এবং লেফট হ্যান্ড সাইডকে আমাকে এ দ্বারা ভাগ দিতে হবে। আমি ওইটাই করছি, রাইট হ্যান্ড সাইড এবং লেফট হ্যান্ড সাইড। রাইট হ্যান্ড সাইডকে আমি যদি এ দ্বারা ভাগ দিই, প্রত্যেকটা এলিমেন্টকে আমার এ দ্বারা ভাগ দিতে হবে। তাহলে এ কিউবকে আমি এ দ্বারা ভাগ দিছি, -3a² এ দ্বারা ভাগ দিছি, -5a কে এ দ্বারা ভাগ দিছি, 1 × i কে এ দ্বারা ভাগ দিছি। দেন এখানে আবার লেফট হ্যান্ড সাইডে 0 কে এ দ্বারা ভাগ দিছি। দেন এখানে আলটিমেটলি ভাগ করলে কি a², এখানে -3a, এখানে -5, এখানে দেখেন এ কাটা থাকে কি -5 থাকে, -5 থাকে। তাহলে চলো এভাবে তো কনস্ট্যান্ট রাখা যাবে না, কনস্ট্যান্টকে একটা ম্যাট্রিক্সের মাধ্যমে রাখতে হবে, এই জন্য এখানে -5i হয়ে গেছে, আর কিছু না, ওই এখানে 1i হয়েছিল। সেমভাবে এখানে -5i প্লাস এই যে 1 × i/a, এখানে 1 আছে, এখানে 2 থাকতো, তাহলে 2 হলে 2a ইনভার্স হইতো, আর কিছু না। তাহলে এখানে যেহেতু 1 আছে তাহলে 1 আর লিখলাম না, তাহলে a ইনভার্স ইজ ইকুয়াল টু 0/a মানে হচ্ছে 0। দেন তারপরে এই এখন যেহেতু আমাকে কি করতে হবে, এই ইনভার্স বের করতে হবে, তাহলে এই ইনভার্সটাকে আমরা এক পাশে রেখে বাকিগুলোকে অন্য সমান চিহ্নের অন্য পাশে পাঠিয়ে দিব। এই যে সমান চিহ্নের বাম পাশে পাঠিয়ে দিছি অন্যগুলাকে। দেন আমি এই ইনভার্স এখন শুধুমাত্র এর ভ্যালুটা বের করে এখানে লিখে দিছি, এটা ক্যালকুলেটরের মাধ্যমে করতে পারবেন। আমি মিড টার্মের যে প্রথম ভিডিওটা আছে দেখাইছিলাম, ওইখানে আমার সবগুলো ক্যালকুলেটর ট্রিক্স দেখানো আছে, কিভাবে এগুলো ক্যালকুলেটরের মাধ্যমে ডাইরেক্ট একসাথে করা যায়। FX991 ইএস প্লাসেও দেখাইছি, আবার সাদা ক্যালকুলেটর যেটা 991EX ওইটাতেও দেখাইছি, দুইটাতেই করা যাবে। কিভাবে করা যায় ওই ভিডিওটা দেখলে আশা করি বুঝতে পারবেন। তাহলে এই ইনভার্সের ভ্যালুটা বের হয়ে গেছে, দেন এটাই অ্যান্সার। এখন এখানে আমি আলটিমেটলি এই অ্যান্সারটা আমার হয়েছে কিনা, দেন আমি কিন্তু ওই যে ক্যালকুলেটর দিয়ে আমি নর্মালভাবে ফুল স্কয়ার ম্যাট্রিক্সটা আমি যদি ক্যালকুলেটর দিয়ে বসাই, ফুল স্কয়ার ম্যাট্রিক্সটা এই যে স্কয়ার ম্যাট্রিক্সটা আমি কিন্তু ক্যালকুলেটরে বসাই, এই ইনভার্সের একটা ভ্যালু আমরা বের করতে পারবো, এই ইনভার্সের ভ্যালুটা ক্যালকুলেটর দিয়ে বের করতে পারবো। ক্যালকুলেটরের ভ্যালুটার সাথে যদি আমার এই সেম ভ্যালুটা যদি ম্যাচ করে, তার মানে আমি পরীক্ষার হলেই নিশ্চিত হয়ে যাইতে পারবো যে আমার ম্যাথটা সঠিক হয়েছে। যদি মান ভিন্ন আসে তাহলে আমি বুঝবো ভিতরে কোনো না কোনো আমি ক্যালকুলেশনে গন্ডগোল করছি। তখন আমার সাজেশন হবে, তখন ভিতরগত না খুঁজা ডাইরেক্ট শর্টকাটে এ ইনভার্স সমান সমান যে ক্যালকুলেটর যে ভ্যালুটা দেখাবে ওইটাই এখানে বসাই দিবেন। কারণ এখানে একটা শর্ট টিপস হচ্ছে, ফ্যাকাল্টির এত টাইম নাই আপনার এটা খুঁটে প্রত্যেকটা লাইন বাই লাইন দেখবে। আলটিমেটলি ফ্যাকাল্টিরা আপনার প্রসেসটা দেখবে, প্রসেসটা দেখা দেন তারপর আপনার ফাইনাল অ্যান্সারটা মিললেই হইল। ঠিক আছে, এটা হচ্ছে আপনার শর্টকাট চোরা বুদ্ধি, আর কিছু না। তবে আবার এটাকে আবার সবাই একদম জেনারেল একদম মানে ফর্মুলা ভেবে নেওয়ার দরকার না, এটা আমি একটা শর্টকাট চোরা বুদ্ধি, এটা সবাই জানে, তাও আমি বলে দিলাম আর কি। তাহলে আমাদের ক্যালি-হ্যামিল্টন মোটামুটি আমরা শেষ করে ফেলছি, আমাদের ক্যালি-হ্যামিল্টন থিওরেম নিয়ে আমাদের আলোচনা যেটা আছে ওইটা আমরা শেষ করে ফেলছি। আচ্ছা, যেটা ইউজিং নিয়ে যেটা এক্সারসাইজ সলিউশন আছে ওইটা, আর কিছু না। দেন তারপরে এখন আমরা আলোচনা করবো হচ্ছে লিনিয়ার কম্বিনেশন। এখন আমরা আলোচনা করবো হচ্ছে লিনিয়ার ডিপেন্ডেন্সি নিয়ে। তো লিনিয়ার ডিপেন্ডেন্সি অ্যান্ড লিনিয়ার কম্বিনেশনটা আসলে কি নিয়ে আলোচনা করে, তো এখানের মেইন আলোচনার বিষয়বস্তু, মেইন স্টেপটা হচ্ছে, সরি একটু হ্যাং করতেছে, হ্যাঁ, এখানের মেইন বিষয়টা হচ্ছে স্টেপ। এখানে কি স্টেপ নিয়ে আলোচনা করে, একটা হচ্ছে স্কেলার মাল্টিপ্লিকেশন। লিনিয়ার ডিপেন্ডেন্সি অ্যান্ড লিনিয়ার কম্বিনেশন কি নিয়ে আলোচনা করে, ওটা হচ্ছে স্কেলার মাল্টিপ্লিকেশন করে। তো স্কেলার মাল্টিপ্লিকেশন এটা আমরা অঙ্ক করতে করতে দেখব। তো আমরা লিনিয়ার ডিপেন্ডেন্সির যে ম্যাথ, লিনিয়ার ডিপেন্ডেন্সির এক্সারসাইজ সলিউশনের এখানে প্রথমে লিনিয়ার ডিপেন্ডেন্সি দেখাবো, তারপরে হচ্ছে লিনিয়ার কম্বিনেশনের ম্যাথ দেখাবো। তো লিনিয়ার ডিপেন্ডেন্সির প্রথম ম্যাথটা আমি যদি দেখাই, আমাদের কোশ্চেন ছিল এটা, টেস্ট whether the following vectors are linearly independent or ডিপেন্ডেন্ট, মানে আপনাকে প্রমাণ করতে হবে যে ভেক্টরগুলো এটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট নাকি ডিপেন্ডেন্ট, এটা প্রমাণ করতে হবে। তাহলে এখানে u1 u2 u3 এগুলো প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা একটা ভেক্টর, এই তিনটা ভেক্টর দেওয়া আছে। তো আমরা এই প্রথম 4 নাম্বারটা আমরা সলিউশন স্টার্ট করি। তো আমরা প্রথমে লিখবো হচ্ছে উই হ্যাভ, আমাদের কাছে কি কি আছে এগুলা ভেক্টর দ্বারা, যেহেতু কোশ্চেনে আছে কোশ্চেনটা আমরা জাস্ট এখানে লিখে দিছি, আর কিছু না। দেন তারপরে এই লাইনটা লিখবো লেট α1 α2 এবং α3, এটা একটা কনস্ট্যান্ট আমি ধরে নিছি, আপনি এটাকে ধরতে পারেন a1 a2 a3 ধরতে পারেন, তবে α1 α2 ধরেই করেন। α1 α2 α3 আর স্কেলার, এগুলো হচ্ছে এই ভেক্টর রাশির জন্য স্কেলার মান, স্কেলার্স
ফর ভেক্টরস কটা u1 u2 u3 রেসপেক্টিভলি, এই কথাটা লিখবেন। লেখার পরে উইনো, আপনি যদি এটা নাও লেখেন কোনো সমস্যা নেই, তবে আপনি জাস্ট একটু হালকা মানে লিখে দিলেন আর কি, যে লেট আলফা 1 আলফা 2 আলফা 3 রেসপেক্টিভ ভেক্টরস ফর স্কেলার ভেক্টরস ফর এটা, এই তিনটা, ঠিক আছে, আর কিছু না। আচ্ছা, তাহলে উইনো, দেন এই লাইনটা লেখার পরে দেন উইনো, আমরা জানি এই ফর্মুলাটা আপনাকে মনে রাখতে হবে। এটা হচ্ছে স্কেলার মাল্টিপ্লিকেশনের ফর্মুলা। মানে আমাদের মেইন লিনিয়ার ডিপেন্ডেন্সি আর লিনিয়ার কম্বিনেশন দুইটার মেইন স্টেপটা আমি তো অঙ্ক স্টেপ দেখাই, তাহলে মেইন স্টেপটা কি এখানে হচ্ছে স্কেলার মাল্টিপ্লিকেশন করবে, একটাই স্টেপ আর কিছু না। তাহলে দেন আপনারা প্রথমে এই কয়টা লাইন, এটা হচ্ছে হাবিজাবি লাইন, এই কয়টা লাইন এই উইনোর আগ পর্যন্ত এগুলো হচ্ছে হাবিজাবি লাইন, এগুলো কিন্তু মেইন লাইন না। মেইন লাইন কি আপনার উইনো আমরা জানি, তারপর মেইন স্টেপটা শুরু করবেন স্কেলার মাল্টিপ্লিকেশনের ফর্মুলা কি, যে স্কেলার রাশিগুলো দিছেন ওইগুলোর সাথে ভেক্টর রাশিগুলো গুণ করব, ইজ ইকুয়াল টু 0 ধরবো, তিনটা 0 আসবে। তাহলে দেখেন এখানে আলফা 1 ইন্টু গামা 1 u1 ভেক্টর প্লাস আলফা 2 ইন্টু এই যে আলফা 2 এর জন্য কিন্তু u2 এর ভেক্টর, তাহলে এই যে আলফা 2 এর সাথে u2 আবার আলফা 3 এর সাথে কি আবার u3, এই যে আলফা 3 ইন্টু u3, ঠিক আছে। আলফা 1 এর সাথে আপনি আবার u2 করতে পারবেন না, গুণ করতে পারবেন না, কেন? এখানে আপনি লিখে দিয়েছেন আলফা 1 আলফা 2 আলফা 3 আর স্কেলার ভেক্টরস ফর রেসপেক্টিভলি, কথা না মানে কি আলাদা আলাদা প্রতিটার জন্য, আলফা 1 এর জন্য u1 ভেক্টর, আলফা 2 এর জন্য u2 ভেক্টর, আলফা 3 এর জন্য u3 ভেক্টর। আশা করি জিনিসটা ক্লিয়ার বোঝা গেছে। তাহলে এখন এখানে জাস্ট এই ফর্মুলাটা লিখছি, এই ফর্মুলাটা মনে রাখলেই আবার কিছু না। এখন এখানে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে দিয়ে আপনি 0 0 0 তিনটা 0 কেন দিলেন? কারণ হচ্ছে এখানে আমার ভ্যারিয়েবল কয়টা, মানে ভেক্টর কয়টা, u1 u2 আর u3, তাহলে তিনটা ভেক্টরের মধ্যে ভ্যারিয়েবল কটা থাকবে, তিনটা থাকবে, এই জন্য 0 0 0। কিন্তু আমার যদি চারটা থাকতো, তাহলে এখানে যদি u1 u2 u3 u4 থাকতো, তখন কিন্তু চারটা শূন্য হইতো, একটা দুইটা তিনটা চারটা। ওই ভেক্টর আসলে কি একটা অ্যাক্সিস নিয়ে ডিল করে না, যেমন আমরা এক্স ওয়াই জেড, হ্যাঁ আমরা আগে লিখলাম না ওগুলা, যদি এক্সট্রা থাকে তাহলে কে, চারটা থাকলে তাহলে কে, ওইটাই আর কিছু না, একক ভেক্টর। ওকে, দেন তারপরে এখন তারপরের লাইনটা কি, এই যে এখানে এখন এরপরে যা করবে স্টেপগুলো হচ্ছে সবগুলো আপনি তো মেইন সূত্র বসাইছেন, সূত্র অনুযায়ী জাস্ট শুধু ভ্যালুগুলো পুট করে দিবেন, আর কিছু না। তাহলে আলফা 1 এর মতো থাকুক, u1 এর ভ্যালু কিন্তু আমরা পাইছি, u1 এর ভ্যালুটা কত পাইছি দেখেন তো, এই যে u1 এর ভ্যালুটা কোশ্চেনেই দেওয়া আছে, এই যে কোশ্চেনেই দেওয়া আছে 2 1 দেন 4, এই যে 2 1 4, সেম ভাবে u2 এর ভ্যালু বসাবো, সেম ভাবে u3 এর ভ্যালু বসাবো, কারণ আলফা 1 আলফা 2 আলফা 3 এর ভ্যালু আমি জানি না, যেটা জানি না ওইটার মতো থাকুক। দেন তারপরে কাজ কি, তারপরে কাজ হচ্ছে আলফা 1 গুলাকে এটার সাথে গুণ করে দিব, এই যে যেহেতু গুণ সম্পর্ক আছে তাহলে গুণ করে দিছি, আর কিচ্ছু না। দেন এই আপনাকে কি রাইট হ্যান্ড সাইডের মতো সেম রাখছি, কোনো সমস্যা নেই। আচ্ছা, দেন তারপরে আসি, দেখেন তারপরে কি করছি, এখন এই যে এই লাইনটা না, এই লাইনটা আমি নেক্সট লিনিয়ার কম্বিনেশনের ম্যাথে আমি এই লাইনটা কিন্তু স্কিপ করে ফেলছি। কেন স্কিপ করছি, এই লাইনটা আপনি এই যে এখান থেকে ডাইরেক্ট থার্ড লাইনে আপনি চলে আসতে পারেন, আপনি যদি একটু মাথা কাটাতে পারেন, একটু যদি আপনার ক্যালকুলেশনটা একটু মনে মনে ফাস্ট প্র্যাকটিস করতে ফাস্ট করে ফেলেন, তাহলে কিন্তু আপনার এই একটা লাইন আপনার লিখতে হইলো না, আপনি ডাইরেক্ট ক্যালকুলেশন করতে পারেন। ওইটা আমি দেখাবো কিভাবে লিনিয়ার কম্বিনেশনে করছি। তাহলে এখন এখান থেকে এখন দেখেন প্রতিটার প্রথম পদগুলোকে আলাদা আলাদা করে লিখবো, কারণ আমার মেইন টার্গেট কি u1 u2 u3 এরকম একটা ফরম্যাটে আনা। তাহলে একটা ফরম্যাটে আনলে এটা নিব, দেন এখান থেকে এটা নিব, দেন এখান থেকে এটা নিব, সবগুলা যোগ করব, যোগ আকারে লিখবো। তাহলে 2 আলফা 1 প্লাস 3 আলফা 2 প্লাস 2 আলফা 3 কমা, দেন তারপরে আবার কি মাইনাস আলফা 1, তারপরে 6 আলফা 2, যে প্লাস 6 আলফা 2, দেন আবার 10 আলফা 3, সরি হ্যাঁ প্লাস 10 আলফা 3, দেন আবার সেম 4 আলফা 1 প্লাস 2 আলফা 2 প্লাস 2 আলফা 2, দেন তারপরে কত লিখছি, তারপরে হচ্ছে মাইনাস 4 আলফা 3 মাইনাস 4 আলফা, এখানে প্লাসে মাইনাসে মাইনাস না, এজন্য মাইনাস 4 আলফা 3, আর কিছু না, মানে যোগই তো করবো। দেন এই সাইডটা যেটা আছে ওইটাই সেম থাকবে। দেন এখন দেখেন ডাইমেনশন সেমের মতো, এখন দেখেন এখানে কয়টা, তিনটা, একটা দুইটা তিনটা ভিতরে, আবার এখানে একটা দুইটা তিনটা, তার মানে কি প্রতিটা আলাদা আলাদা জিরো সমান সমান লেখা যায় না, আমরা জাস্ট এখানে ওইটাই করছি। উই গেট এখান থেকে একটা ইকুয়েশন ইজ ইকুয়াল টু 0, এইটা 0, এটা ইজ ইকুয়াল টু 0 লিখতে পারি, আবার এটা ইজ ইকুয়াল টু 0 লিখতে পারি, লিখে আমরা কিন্তু তিনটা আলাদা আলাদা ইকুয়েশন পাইছি, 1 2 আবার 3, তিনটা আলাদা আলাদা আমরা কি ইকুয়েশন পাইছি। এই ইকুয়েশনগুলোকে আমি ডাইরেক্ট ক্যালকুলেটরে বসায় সলভ করতে পারি। সেম ভাবে এই ক্যালকুলেটর ট্রিক্সটা আমি প্রথম ভিডিওতে দেখানো হয়েছে, মিড টার্মের প্রথম ভিডিও যেটা পাবলিক করাই আছে, মিড টার্মের প্রথম ভিডিওতে আমি দেখানো হয়েছে কিভাবে ক্যালকুলেটর দিয়ে সলভ করা যায়। তাহলে এখানে চলক কয়টা, তিনটা চলক, তাহলে আলফা 1 আলফা 2 আলফা 3, তিনটা চলকের আলাদা আলাদা ক্যালকুলেটরে বসাইলে মান আসবে। তিনটা চলক এখন ক্যালকুলেটরে মান মানে বসানোর পরে মান ক্যালকুলেটর দিয়ে মান বের করছি কত, আলফা 1 এর ভ্যালু আসছে 0, সলভ করলে আলফা 2 এর ভ্যালু আসবে 0, আলফা 3 এর ভ্যালু আসবে 0। তিনটা আননোন যে স্কেলার রাশি ধরছি ওগুলার আমরা কি মানে ভ্যালুগুলো প্রত্যেকটার ভ্যালু কত 0 আসছে, তার মানে আমরা লিখতে পারি সো দ্য ভেক্টরস আর লিনিয়ারলি ডিপেন্ডেন্ট।
দ্য ভেক্টরস আর লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। তাহলে এখন এখানে কন্ডিশনটা লেখা লাগে, কন্ডিশনটা আপনাদের জন্য লিখে দিছি, কখন ডিপেন্ডেন্ট হবে কখন ইন্ডিপেন্ডেন্ট হবে। এখানে দেখেন রুলটা কি, ইফ আলফা ওয়ান আলফা টু আলফা থ্রি তিনটার ভ্যালু যদি মাস্ট 100% যদি তিনোটার ভ্যালু যদি জিরো আসে তাহলেই কেবলমাত্র আমরা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট লিখব, আর অন্য সময় আমরা ডিপেন্ডেন্ট লিখব। কিভাবে, ইফ আলফা ওয়ান আলফা টু আলফা থ্রি এর ভ্যালু এনি ওয়ান, যে কোনো একটা ভ্যালুর মান জিরো আসলো না, যে কোনো একটা ভ্যালুর মান আলফা ওয়ানের ভ্যালু আসলো মনে করেন 2, আর আলফা টু এর ভ্যালু আসলো 0, আলফা থ্রি এর ভ্যালু আসলো 0, কিন্তু এখানে আলফা ওয়ানের ভ্যালুটা কিন্তু 0 না, নন জিরো ভ্যালু, তার মানে এটা কিন্তু আমরা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট বলতে পারবো না, তখন এটাকে বলবো লিনিয়ারলি ডিপেন্ডেন্ট। এই যে এই ফর্মুলাটা জাস্ট মনে রাখলেই হবে, সবগুলা যদি জিরো আসে তখনই আমরা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট বলবো, আর যদি যে কোনো একটা নন জিরো আসে তখন ওইটাকে আমরা যে কোনো একটা নন জিরো অথবা সবগুলো নন জিরো আসলেও তখন আমরা এই লিনিয়ারলি ডিপেন্ডেন্ট বলবো। ঠিক আছে, লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট একটা সূত্র যদি মনে রাখেন বাকিগুলোর ক্ষেত্রে লিনিয়ারলি ডিপেন্ডেন্ট শেষ। তাহলে লিনিয়ার ডিপেন্ডেন্সি, আশা করি জিনিসটা ক্লিয়ার। দ্য ভেক্টরস আর লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট, এটাই আপনার ফাইনাল অ্যান্সার, আর কিছু না, আপনাকে এটাই বের করতে বলছে, আপনাকে কোশ্চেনে এটাই বের করতে বলছে, এই যে ডিপেন্ডেন্সি। তাহলে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। এখন এটা আবার যদি এখানে যদি সবগুলা যদি নন জিরো ভ্যালু আসে বা একটা নন জিরো ভ্যালু আসে, তার মানে তখন কি হবে, এটা হচ্ছে ডিপেন্ডেন্ট, মানে যদি সবগুলো যদি জিরো না আসে তাহলে ওইটা বুঝবেন যে লিনিয়ারলি ডিপেন্ডেন্ট। এখানে যদি সবগুলো জিরো না আসে তাহলে যে কোনো তাহলে বুঝবেন এটা লিনিয়ারলি ডিপেন্ডেন্ট। আর যদি সবগুলো জিরো, এটা তো মনে করেন সবগুলো জিরো চলে আসছে, আলফা ওয়ান আলফা টু, এখানে আলফা ওয়ান আলফা টু আলফা থ্রি হবে না কি, এটা বুঝবেন কিভাবে, দেখেন ইউ ওয়ানের জন্য আলফা ওয়ান, ইউ টু এর জন্য আলফা টু, ইউ থ্রি এর জন্য আলফা থ্রি, তার মানে কি এটা কি তিনটার ভ্যালু যদি আলফা ওয়ান আলফা টু আলফা থ্রি প্রত্যেকটার ভ্যালু যদি জিরো আসে তার মানে কি এটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট, আর যদি জিরো না আসে, প্রত্যেকটার ভ্যালু যদি জিরো না আসে তাহলে এটাকে লিনিয়ারলি ডিপেন্ডেন্ট, আর কিছু না। তাহলে এবার আসি লিনিয়ার কম্বিনেশনের ম্যাথ। আচ্ছা, লিনিয়ার কম্বিনেশনের ম্যাথের জন্য কোশ্চেন হচ্ছে এরকম আসবে, রাইট দ্য ভেক্টর ইউ অ্যাজ আ লিনিয়ার কম্বিনেশন অফ দ্য ভেক্টরস ইউ ওয়ান u1 u2 and u3 হয়, আর যেখানে ইউ এর একটা ভ্যালু দেওয়া আছে, u1 দেওয়া আছে, u2 দেওয়া আছে, u3, এখন এখানে u1 u2 u3 তিনটা ভেক্টর দেওয়া আছে, সেই সাথে আবার u নামক একটা ভেক্টর দেওয়া আছে, এইটাকে আপনাকে বলতেছে একটা লিনিয়ার কম্বিনেশন আকারে লিখতে। এখন এরকম টাইপ, এরকম কিওয়ার্ড যুক্ত এভাবে যদি কোশ্চেন দেখেন, আপনি জাস্ট এত কিছু বিবেচনার দরকার নেই, যেমনি লিখতেছি যেমনি করাচ্ছে হুবু জাস্ট ওই প্যাটার্নে ফালাই দিবেন, খালি মানগুলো চেঞ্জ, আর কিছু না। ওইখানে লিখবেন কি, লেট আলফা ওয়ান আলফা টু আলফা থ্রি স্কেলার, ওই আগের কথাটাই প্রথমে এখানে লিখবেন উই নো, দেন আমরা কি এই যে এখানে আলফা ওয়ান আলফা টু যে ভেক্টরটা যেটা আমরা স্কেলার ভেক্টর সমান সমান, এখানে এর আগে লিনিয়ার ডিপেন্ডেন্সির ক্ষেত্রে লিখছি সমান সমান, সবগুলো লিখছি জিরো 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 জিরো, কিন্তু এখন এখানে আমার জিরো জিরো লেখা যাবে না, এখানে জিরো জিরো লেখা মানে কি, এটা একটা ইউ ভেক্টর না, এখন এখানে আমরা ইউ ভেক্টর আকারে লিখবো, কেননা আমার এখানে ইউ ভেক্টরের মানটা দেওয়া আছে, এখানে মানটা দেওয়া আছে, এই জন্য আমরা এখানে জিরো জিরো লিখতে পারবো না, আমরা মেইন ইকুয়েশন এটা, তাহলে ইউ ভেক্টর, ওকে ফাইন। তাহলে এখন দেখেন আলফা ওয়ান, এখন ইউ ওয়ানের ভেক্টর, এই যে আলফা ওয়ানের সাথে ইউ ওয়ান ভেক্টরের মানটা আমরা কোশ্চেনে দেওয়া আছে, এখানে জাস্ট খালি ইউ ওয়ান ইউ টু ইউ থ্রির ভ্যালুগুলো বসাইছি, দেন সমান চিহ্নের ডান পাশে, সমান চিহ্নের হ্যাঁ ডান পাশে রাইট হ্যান্ড সাইডে 595 কেন লিখছি, কারণ এখানে আমার কোশ্চেনে ভ্যালুটা দেওয়াই আছে, 595 কোশ্চেনে ভ্যালুটা দেওয়া আছে, কিন্তু এখানে না দেওয়া থাকলেও ফর্মুলা ওয়াইজ আমরা এখানে জিরো 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 লিখবো লিনিয়ার ইন্ডিপেন্ডেন্ট এবং লিনিয়ার ডিপেন্ডেন্সির ক্ষেত্রে, কিন্তু কম্বিনেশনের ক্ষেত্রে আমরা মানগুলো দেওয়া থাকবে, যেহেতু দেওয়া আছে 595 দেওয়া আছে, তাহলে ওই মানটাই লিখছি, এখানে আর জিরো জিরো লিখি নাই, না লিখে এই যে দেখেন এরপরে এই ফার্স্ট লাইন থেকে কিভাবে আমি থার্ড লাইনে চলে আসছি দেখছেন, মাঝখানে একটা লাইন আমি স্কিপ করছি, এটা ডাইরেক্ট লিখছি, ডাইরেক্ট কিভাবে আলফা ওয়ান দেন আবার প্লাস টু আলফা, যেহেতু আলটিমেটলি আমাকে সবগুলা প্রথম পদগুলো যোগ করতেই হবে, সেকেন্ড পদগুলো যোগ করতে হবে, আবার থার্ড পদগুলো যোগ করে একসাথে লিখতে হবে, তাহলে আমি ডাইরেক্ট লিখি, আলাদা আলাদা লেখার তো দরকার নেই, আমি যদি আপনি যদি না বুঝেন তাহলে আপনি ওই যে এক্সট্রা একটা লাইন এখানে আপনি অ্যাড করতে পারেন, এগুলাকে আলাদা আলাদা গুণ করে তারপরে আপনি এই লাইনে আসতে পারেন, কিন্তু যদি পারেন তাহলে আমি রিকমেন্ড করবো আপনি ডাইরেক্ট এই লাইনে শিফট হয়ে যান। তাহলে এটা এখানে করছি করে সেম ভাবে একই দেখেন ডাইমেনশন সেম না, এখানে দেখেন এটা সমান সমান আমরা 5 লিখতে পারি, এটা সমান সমান আমরা 9 লিখতে পারি, আবার এটা সমান সমান লিখতে পারি 5, ওইখানে এভাবেই লিখে আমরা একটা তিনটা ইকুয়েশন পাইছি, 1 2 3 তিনটা ইকুয়েশন পাইছি, এই ইকুয়েশনগুলোকে আমি যখন ক্যালকুলেটর দিয়ে সলভ করব তখন দেখবো হচ্ছে আমি আলফা ওয়ান এর ভ্যালু পাবো, আলফা টু এর ভ্যালু পাবো, আলফা থ্রি এর আলাদা আলাদা ভ্যালু পাবো, এখানে কিন্তু প্রত্যেকটা ভ্যালু কিন্তু নন জিরো, কিন্তু সেম ম্যাথটা যদি আমার লিনিয়ার ডিপেন্ডেন্সির ক্ষেত্রে আসতো তার মানে কিন্তু তখন এটাকে আমরা বলতে পারতাম লিনিয়ারলি কি ডিপেন্ডেন্ট, এখানে কিন্তু লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হবে না, কেননা প্রত্যেকটার ভ্যালু কিন্তু জিরো আসে নাই, তার মানে এটা লিনিয়ারলি ডিপেন্ডেন্ট, কিন্তু আমাকে এখানে তো ডিপেন্ডেন্সির ম্যাথ বলে নাই, আমাকে এটা বলছে কম্বিনেশনের ম্যাথ। এখন সেমভাবে এতটুকু পর্যন্ত করে দেখেন, তাহলে লিনিয়ার ডিপেন্ডেন্সি বলেন আর কম্বিনেশন বলেন, এতটুকু পর্যন্ত কিন্তু স্টেপ কিন্তু সেম, দেন তারপরে কম্বিনেশনের ক্ষেত্রে দেন এই যে আলফা ওয়ান আলফা টু আলফা থ্রি এর ভ্যালুগুলা আপনি কি করবেন, এই যে প্রথম যে ইকুয়েশনটা লিখছেন না, এই ইকুয়েশনের মধ্যে সারাখালি বসাই দিবেন, এই যে আলফা ওয়ান মানে -4 ইউ ওয়ান ভেক্টর প্লাস থ্রি ইউ টু ভেক্টর ইজ ইকুয়াল টু এটা, শেষ, আর কিছু না, এটা আপনার লিনিয়ার কম্বিনেশনের ম্যাথ এতটুকু। আপনাকে বলছে কি ইউ ভেক্টরকে
প্রকাশ করতে বলছে। এখানে কি বলছে দেখেন, রাইট দ্য ভেক্টর ইউ অ্যাজ আ লিনিয়ার কম্বিনেশন, আপনি আকারে লেখেন। আপনি কি কম্বিনেশন আকারে লিখছেন, লিনিয়ার কম্বিনেশন আকারে আপনি লিখে দিছেন, এই যে লিখছেন, এটাই আপনার অ্যান্সার শেষ। তাহলে আমাদের লিনিয়ার কম্বিনেশনটাও তাহলে আমরা মোটামুটি শেষ করতে পারছি এবং লিনিয়ার ডিপেন্ডেন্সিটাও আমরা একসাথে বুঝাই দিছি। তাহলে এখন আমি যদি একদম প্রথমে চলে যাই, তাহলে ফার্স্টের এই যে আইগেন ভেক্টর এবং সিস্টেম অফ ওডিই, এটা হচ্ছে সবচেয়ে বড় পার্ট ছিল। এটা এখন যারা এই সেমিস্টারে আসেন, সামার সেমিস্টারে করতেছেন, তাদের জন্য তো কুইজের জন্য লাগবেই। তবে যারা নেক্সটে করবেন তাদের জন্য আমার রিকমেন্ডেশন থাকবেন আইগেন ভেক্টর এবং সিস্টেম অফ ওডি, এই টাইপের ম্যাথগুলা আপনি কি করবেন, আপনি লাস্টে অ্যান্সার করবেন অথবা লাস্টে প্রিপারেশন নেবেন। কারণ হচ্ছে এটা অনেক বড় ম্যাথ, তো একটু ভুল হয়ে গেলে আপনার কিন্তু অনেক টাইম চলে যেতে পারে। তার চেয়ে বরং আপনি ক্যালি হ্যামিল্টন থিওরেমে ম্যাথ করলেন, লিনিয়ার ডিপেন্ডেন্সি করলেন, লিনিয়ার কম্বিনেশন করলেন, এগুলো মোটামুটি কম্পারেটিভলি আইগেন ভেক্টর এবং সিস্টেম অফ ওডি থেকে কিন্তু সোজা। তো লিনিয়ার, তাহলে আমার আইগেন ভেক্টর শেষ, সিস্টেম অফ ওডি শেষ, ক্যালি হ্যামিল্টন শেষ, লিনিয়ার ডিপেন্ডেন্সি, লিনিয়ার কম্বিনেশন শেষ। মানে পার্ট ওয়ানের আজকের আলোচনা আমি পার্ট ওয়ান মোটামুটি শেষ করে দিছি। দেন তারপরে আমাদের পরবর্তী আলোচনা হবে পয়েন্ট ট্রান্সফরমেশন, দেন এই যে এই পার্ট টু যেটা আছে এটা, ঠিক আছে। হয়তো এটা একটু ব্রেক দুইটা পার্টে আসতে পারে, কারণ এগুলোকে একটু টাইম নিয়ে বুঝাইতে হবে। তো তো আজকের জন্য ভিডিও এতটুকুই, ধন্যবাদ।